বাবু ভাই, এবং বাবু ভাই আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি ভূত এফএম, এবং সেই সাথে আপনার আজকের ঘটনা জানতে চাচ্ছি, এবং ঘটনাটা কোথায় ঘটেছিল একটু যদি বলতেন। থ্যাংক ইউ রাসেল ভাই। এই ঘটনাটা আসলে ঘটেছে হচ্ছে একজনের সাথে, সে আমার কাছে সেটা শেয়ার করেছে আর কি। আচ্ছা। এবং তার সাথে কিছু ছোটখাটো ভৌতিক এক্সপিরিয়েন্স আমার আছে এই ভদ্রলোকের সাথেই আর কি। তো পুরোটাই শেয়ার করতে চাচ্ছি। জি প্লিজ। যে ঘটনা শেয়ার করেছে ওনার নাম হচ্ছে সাজ্জাদ হোসেন। জি। তো এই গত মাসখানেক ধরে বেশ বৃষ্টি হচ্ছে জানেন আপনি রাসেল ভাই। তো এই বৃষ্টির সময় বেশ ভূতের বেশ ভৌতিক গল্প বা কিছু মজা লাগে আর কি। আমি অনেককেই ডাকি ভৌতিক আড্ডা দেওয়ার জন্য। তো এরকম সময় একজন আপনার আমাকে জানালো ফেসবুকে যে তার কাছে এরকম কিছু কাহিনী আছে, তো সে ঢাকায় আসবে। তা আমি বললাম যে আসেন, অসুবিধা নেই, দেখা হবে। তো একদিন সন্ধ্যায় তার সাথে ধানমন্ডির একটা রেস্টুরেন্টে আমি বসলাম আর কি। তো বসার পরে উনি আসলো আর কি কথা বলতে। তো কথা বলতে বলতে আর কি দেখলাম বেশ মধ্যবয়সী একজন মানে লোক, প্রায় এরকম আমার মতোই বয়স হবে এরকম। তো সে কেমন একটু অ্যাবনর্মাল আচরণ গুলা, সরি সে যদি শুনে থাকে আমি সরি, বাট আই হ্যাভ টু সে দিস, আচরণগুলো একটু অ্যাবনর্মাল ছিল আর কি কথাবার্তা বলার সময়, তার কাহিনী বলার সময়। তো এক পর্যায়ে উনি আমাকে জিজ্ঞেস করছে যে ভূতের গল্প শুনেন, আপনি কি ভূত বিশ্বাস করেন? আমি বললাম যে ভূত বিশ্বাস করি বা না করি এটা ব্যাপার না, বাট আমি কোনো কিছুতে বিশ্বাস করি, অবশ্যই এন্টিটিস বা কিছু একটাতে বিশ্বাস করি। তো বলতেছে যে আপনার পকেটে যে টাকা আছে তার মধ্যে একটা টাকা টেপ মারা, খুঁজে দেখেন 3টা 100 টাকার নোট পাইছেন না, একটা টেপ মারা আছে। আমি বেশ একটু কনফিউজ হয়ে গেছি, কারণ তার কিছুক্ষণ আগে আমি মোবাইলে একটা আপনার রিচার্জ করছিলাম 500 টাকার নোট দিয়েছিলাম 200 টাকা রিচার্জ করতে। তো 300 টাকা কিন্তু ফেরত দিয়েছে। 300 টাকার মধ্যে একটা থাকা পসিবল না, বাট মানে ওই লোকটা হঠাৎ করে এরকম একটা কথা বললো আর কি, বেশ অবাক। আমি বললাম আচ্ছা বলেন আর কি বলার আছে। বলে এটা আরো কিছু টুকিটাকি বলা শুরু করলো, এবং সে একটু পর পর মানে কেঁপে কেঁপে উঠছে, মানে হি ইজ লাইক শিভারিং, সেইং সামথিং। তো মনে হচ্ছে যে মানে তার কোন একটা মানে পজিশন আছে বা কিছু একটা এরকম লাগছে আর কি। যাই হোক, তো মানে তার আচরণগুলো নর্মাল না, অ্যাবনর্মাল আর কি। ওনার আচরণটা অ্যাবনর্মাল, এবং সে নিজেই জানে এবং বলছে যে আমার ভেতরে কিছু ব্যাপার আছে। যাই হোক, এখন ওনার ঘটনায় চলে আসি। তো তার কথা অনুযায়ী যে সে অনেক কিছু বলতে পারে, হ্যাঁ, এবং সে আমাকে কিছু ঘটনা বলেছে, এবং তার মধ্যে কিছু কিছু জিনিসের আমি তাকে স্বীকার করি নাই, যদিও কিছু কিছু জিনিসের সত্যতা আসলে আছে, মানে প্রবাবলি হি নোজ আ লিটল বিট। তো ডিয়ার লিসেনার, আজকের এপিসোডটি খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে, কেননা এই এপিসোডে আপনারা শুনতে পারবেন আরজি রাসেল ভাই, আফনান ভাই, ডক্টর আলিফ ভাই আর অনেকেরই সব থেকে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো আমি এই এপিসোডে শেয়ার করছি। আপনারা প্রত্যেকটি ঘটনা শুনলেই বুঝতে পারবেন। তাই বলবো, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত রাত 10টা বাজে সব থেকে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো পাবলিশ করা হয়। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমরা প্রত্যেকটি ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। তার এই জিনিসটা পজিশনের কাহিনীটা আমি বলি যে কিভাবে সেটা কি তার কন্ট্রোলে আছে নাকি? সে বলছে হ্যাঁ কন্ট্রোলে আছে, এবং সে এরকম মানে আর কি আপনার প্রায় অনেক কিছু চাইলে সেটা করতে পারেন, ব্যবহার করতে পারেন। যাই হোক, তিনি যেভাবে জিনিসটা পায় সেটা তার প্রথম পাওয়ার কাহিনীটা আমাকে বললো যে একদিন গ্রামে আর কি, গ্রামে থাকে অনেক দূরে আপনার ইসের এই মাগুরা ঝিনেদা এই অঞ্চলটা যেটা আছে, ওখানে একটা অঞ্চল, আমি এক্স্যাক্টলি বললাম না লোকেশনটা। তো একদিন রাতের বেলা সে আসছিল আর কি, কোন একটা গ্রামে অন্য কোথায় দাওয়াত খেয়ে সে আসতেছিল, এবং আপনার রাস্তা খুব নির্জন, মানে গভীর রাত্রি, রাস্তা নির্জন, কোনো মানে মানুষজন নেই আশেপাশে, মাটির রাস্তা, হেঁটে আসতেছে। তো বললো যে যখন চলে আসতেছে একটা জায়গায় তার মনে হলো যে রাস্তার পাশ থেকে কোনো মানুষ ছিল না, কিন্তু মনে হলো যে একটা ছায়া মূর্তির মতো রাস্তার পাশ থেকে উঠে আসলো, এবং সেটা মানুষের একটা ছায়া মূর্তি টাইপের, এবং বোঝা যাচ্ছে যে চুল ছাড়া এরকম। তো রাস্তার মধ্যে এসে যখন দাঁড়াইছে ঠিক মাঝখানে আর কি, মাটির রাস্তা মাঝখানে দাঁড়ানো, তো উনি নাকি বলতেছে কে কে এখানে কে, এবং হাতে টর্চ ছিল না তার। তো দেখতেছে যে সরতেছে না, দাঁড়াই আছে। তো সে আপনার ম্যাচ বের করে, ম্যাচ জ্বালানোর পর কাউকে দেখলো না ওখানে। আচ্ছা। এবং সে বাসায় আস্তে আস্তে হেঁটে হেঁটে আসলো, এবং তার একটু পর পর গা ছমছম করছিল যখন চলে আসতেছে। আবার মনে হচ্ছিল যে তার কানের পাশ দিয়ে কেউ ফিস ফিস করতেছে আর কি, কানের পাশে কেউ ফিস ফিস করতেছে।
তো সে মনে করলো যে আমি গভীর রাত্রে এরকম আসতেছি, হতেই পারে এরকম শব্দ আসতেই পারে রাত্রে, বাতাস আসতেই আসে, এবং মনে ভয় এই কারণে, এই জন্য নিজের মনের ভুল, এরকম মনের ভুল অথবা ভয়। গ্রামের মানুষ তো চলাফেরা করে, অনেকেই ভয় পায় আর কি, এবং বিভিন্ন জিনিস। তো আস্তে ধীরে যখন বাসায় আসলো, বাসায় এসে দেখলো যে তার রুমের যে দরজাটা ওটা আপনার ভেড়ানো, মানে লক করা না আর কি। তো খুলে ভিতরে ঢুকলো। তো ওনাকে ভেতরে ঢোকার পর দেখলো যে ওনার ভাই শুয়েছিল খাটের মধ্যে, এবং সে তাকে দেখে তাকায়, মানে বেশ তাকাই আছে, দেখলো তার দিকে চোখ বড় বড় করে তাকায় আছে অন্ধকারের মধ্যে। মানে ভাইয়ের চেহারাটা দেখে মনে হচ্ছে প্রচন্ড ভয় পেয়েছে তাকে দেখে। তো এবং ভাই কোনো শব্দ করতেছে না। তো সে তার ভাইকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তো ভাই কোনো উত্তর না দিয়ে আরো মানে আপনার চুপসায় গেল। তো সে নাকি ওই রুম থেকে চলে গেছে তার রুমে। তো যে যখন ঘুমালো, বলতেছে যে ঘুমের মাঝখানে রাতের বেলা হঠাৎ করে তার মনে হচ্ছে যে তার মাথায় কেউ হাত বুলাই দিচ্ছে, আস্তে আস্তে হাত বুলাই দিচ্ছে। তো সে হঠাৎ করে উঠে বসে, ধর্মর করে উঠে বসে তাকায়, দেখে যে কেউ নাই, কিন্তু তার মনে হচ্ছিল যে তার মাথায় কেউ হাত বুলাচ্ছে। তো এইভাবে সে আবার রাতে ঘুমায়, পরের দিন রাত কেটে যায়। তো ভাইয়ের সাথে দেখা হয় পরের দিন। তো ভাই তাকে বলতেছে যে তুই কোত্থেকে আসছিস রাত্রে। বলে কেন? বলে যে আমি তো একটা অদ্ভুত জিনিস দেখলাম তোর সাথে, আমার মনে হয় যে তোর সাথে কোনো আসর আসছে বা কিছু। গ্রামের মানুষ সহজে এটা মনে করে ফেলে, আমরা তো এটা মনে করি না, তোরা মনে করে। তো সে ভাইকে বলছে কেন, তুমি কি দেখছো? বলে না তুই ভয় পাবি। বলে কি? বলে যে না, আমি যখন ঢুকছি, তুই যখন ঢুকলি গেট দিয়ে, তখন আমার মনে হলো যে তোর সাথে, মানে তোর পিছনে পিছনে একটা বুড়ি মহিলা ঢুকছে, এবং তার মানে মানে চামড়া টামড়া অনেক কুচকানো এবং ভয়, এবং আমি ভয় পেয়েছি রাত্রে অনেক। এবং এত গভীর রাত্রে তুই আসছিস, চলাফেরা করলি কেন? সেই আর কি ভাই বকা টকা দেয়। তো তাকে বলে যে তুই ওই হুজুরের কাছে যে ঝাড়া, অমুক জায়গায় হুজুর আছে, ওখানে যা, ওখানে যা ঝাড়া, তুই রাত্রেবেলা আসছিস, তোর বাতাস টাতাস লাগতে পারে, ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে। তো ও নাকি তখন আর খুব একটা দেয় না, মানে আপনার এটার গুরুত্ব দেয় না। তো দিনের বেলা তার কার্যক্রম যা আছে সে সব করে। কিন্তু সবচেয়ে মানে স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে যে তার ফলোইং একটা ডেতে আর কি, সে দুপুরবেলা পুকুরে গোসল করতে যায়। তো যখন গোসল করতেছে, তখন সে হঠাৎ করে দেখে যে পুকুর পাড়ে একটা বুড়া মহিলা বসা, তার পুকুরের একদম জনশূন্য একটা অবস্থা, তখন কেউ নাই, ভর দুপুরে একটা বুড়ি মহিলা বসা। তো সে আবার সেই বুড়িকে জিজ্ঞেস করে, এই বুড়ি কি চাও? তো বুড়িটা নাকি তার দিকে তাকায় কোনো মানে একটা আপনার ভাবলেশীন একটা দৃষ্টি দেয়, দিয়ে আস্তে করে আবার হেঁটে চলে যায় পেছন দিকে। তো আর মনের মধ্যে একটা ছ্যাদ করে ওঠে যে কি একটা মানে ব্যাপার, বুড়িটা কেমন একটা স্ট্রেঞ্জ জিনিস। তো সে বাসায় চলে আসে, এসে আবার ওই দিন সন্ধ্যার পর রাতে যখন নাকি বাসায় শুয়ে আছে, তো সে তখন ফিল করে যে ওই রুমের মধ্যে কেউ একজন হাঁটা চলা করে, এবং তার সাথে কিছু কমিউনিকেশন করার চেষ্টা করে। তো এই কমিউনিকেশনটা সে ফিল করে যে কথা যখন বলতেছে, কথাটা সাধারণ মানুষের মতো না, মানে কেমন যেন গলা টেনে টেনে কথা বলে। হ্যাঁ, গলা টেনে টেনে কথা বলে যে তুই অমুক জায়গায় গেছিলি, অমুক এই জিনিসটা খাইছিলি, তোর এটা খুব ভালো লাগছে, এই ধরনের বিভিন্ন গল্প তার সাথে ফিসফিস করে, এবং ও ওই কমিউনিকেশনটা করে, ও তার সাথে উত্তর দেয়। এবং ওই পাশ থেকে তার ভাই মানে চিৎকার করে ওঠায়, তুই কার সাথে কথা বলিস, বাসায় আসে তাকে রুমের মধ্যে কেউ নাই। তো এনিওয়েজ কয়েকদিন এরকম অ্যাবনর্মাল আচরণের পরে ওকে এরকম নিয়ে যায় হুজুরের কাছে। তো ওই হুজুর তাকে যখন দেখে, হুজুর তাকে দেখে নাকি বলে যে তোমার উপর একটা আসর আছে, এবং সেটা তোমাকে ভালো মতন ধরছে, এবং খুব বয়স্ক, যেটা তোমার সহজে মানে ছাড়া পাওয়ার উপায় কিন্তু নাই, তুমি দোয়া টোয়া পড়ো, তুমি এসে পড়ো। তো সে নাকি উল্টা মানে হঠাৎ করেই তার মধ্যে চেঞ্জিং চলে আসে, সে হুজুরের সাথে বকাবকি করে, এটা সেটা বলে, এবং তার মধ্যে আপনার এই এক ধরনের চেঞ্জ তারপর থেকেই বাসা বাঁধে আর কি। কোন ধরনের মানে কেমন মানে আচরণগুলো হচ্ছে, সে একলা যে বসে থাকে কোথাও, কোনো মানে গভীর রাতের মধ্যে ধরেন যে জায়গায় বসান না, দেখা যাচ্ছে যে গ্রামের একটা রাস্তার কোনায় অথবা আইলের মাঝখানে, এসব জায়গায় বসে থাকে, তারপরে উদ্ভট কার্যক্রম করে। হ্যাঁ, এবং মানুষের অনেকের আপনার অনেক কিছু না কিছু দেখতে পায় চোখের সামনে। সেগুলো কি সে বলতো? সেগুলো সে সবাইকে বলে না, কিছু মানুষকে বলে। আমাকে যে কয়েকটা কথা বলছে, এবং মানে অনেকটা ভয় দেখানোর মতো কিছু কথা, তা আমি এগুলো হেসে উড়াই দিছি, কারণ আই ডোন্ট মানে অ্যাকচুয়ালি পুট মাই ফেস অন সাচ থিং ফর টেলিং। কিন্তু মানে এরকম তার মধ্যে কিছু ক্ষমতা আছে, ব্যাপার আছে। ফাইন, ওয়েলকাম ব্যাক। আমরা আপনার ঘটনায় যাই। এই ঘটনাটা কোথায় ঘটেছিল এবং কতদিন আগের? আমার এই ঘটনাটা আমাকে শেয়ার করেছে মানে আমার ফেসবুকে এক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে দেবাশিস, এবং এই ঘটনাটা উত্তরের একটা অ্যাপার্টমেন্টের ঘটনা। ওকে, তো আমি ঘটনায় চলে যাই। তো উত্তরের সেই অ্যাপার্টমেন্টটার 5th ফ্লোরে
আমার যে ফেসবুক ফ্রেন্ড দেবাশিস, ওর বড় ভাই ওর ফ্যামিলি নিয়ে থাকতো। আর ওই ফ্লোরটার 6th ফ্লোর যেটা, সেখানে থাকতো একটা খ্রিস্টান ফ্যামিলি। আচ্ছা। তো খ্রিস্টান ফ্যামিলির যেটা হয় যে ওনাদের যে ভাড়ার যে মেয়াদ সেটা শেষ হয়ে যায়, এবং যার কারণে তাদের উপরের 6th ফ্লোরটা খালি করতে হয়। এবং 5th ফ্লোর এবং 6th ফ্লোরের যে মালিক সে ছিল দেশের বাইরে, তো অ্যাপার্টমেন্টের যে ম্যানেজার ছিল সেই সবকিছু দেখাশোনা করতেন। আচ্ছা। তো 6th ফ্লোরটা যখন মানে ওই খ্রিস্টান ফ্যামিলি চলে যায় তখন সেটাকে রিনোভেট করার প্রয়োজন পড়ে। যখন রিনোভেট করতে হবে তখন যেটা দেখা যায় যে ওই রুমের বিভিন্ন জায়গায় ওই ট্রায়াঙ্গেলের বিভিন্ন শেপের অনেক ধরনের নকশা দেখা যায় বাসার ভিতরে আঁকা। এর মানে যে খ্রিস্টান ফ্যামিলির আগে ছিল তারা হয়তো এরকম কিছু ভিতরে মানে কোনো কুফরি কালাম বা এরকম কিছু একটা ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিল, এরকম কিছু হতে পারে। তো আরো যেটা হলো যে ওই বাসার যে ভেন্টিলেটর ছিল, ভেন্টিলেটরের ভিতর থেকে অনেক ধরনের তাবিজ পাওয়া যায়। এবং পরে বাসার ম্যানেজার যখন তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তাদের ফোন নাম্বার, তাদের ঠিকানায়, তাদের কোনো হাদিসই পাওয়া যায় না যে মানে তারা আসলে যে ঠিকানাটা দিয়েছিল ওই ঠিকানায় এরকম মানে কেউ থাকতোই না আসলে। অথচ তারা কিন্তু এই ফ্লোরে প্রায় 1 বছর স্টে করেছিল। তো তারপর সেই ফ্লোরটাকে ভালো মতো রিনোভেট করা হয় এবং সেটাকে আবার পুনরায় ভাড়ার জন্য প্রায় 2 থেকে 3 মাস খালি রাখা হয়। তো ইন দ্য মিন টাইম যেটা হয় যে দেবাশিসের যে বড় ভাই সে 5th ফ্লোরে থাকতেন তার ওয়াইফ এবং তার 1.5 বছরের ছোট ছেলেকে নিয়ে। তো তার যে অভ্যাস ছিল, অনেক সময় যেটা দেখা যেত যে রাত্রে ঘুম না আসলে সে বারান্দায় বসে থাকতো এবং বসে সিগারেট খেত। তো এক রাতে সেরকমই বারান্দায় বসে সিগারেট খাচ্ছিল এবং হঠাৎ করে একটা সময় সে মানে তন্দ্রায় ঘুমিয়ে যায় আর কি, তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়। এবং সেই পর্যায়ে হঠাৎ করে মনে হলো যে বারান্দার গেটে কেউ একজন নক করলো এবং সাথে সাথে তার ঘাড়ে একটা ঠান্ডা হাতের স্পর্শ। আচ্ছা। এবং সাথে সাথে তার ঘুমটা ভেঙে গেল এবং ঘুম ভাঙার পরে সে পেছনে ফিরে দেখলো যে পেছনে কেউ নেই এবং সে তখন ভাবলো হয়তোবা তার ওয়াইফ তাকে ডাকতে এসেছিল। এবং সে সাথে সাথে তার বেডরুমে চলে গেল এবং গিয়ে দেখলো যে বেডরুম একদম খালি, কেউ নেই। তখন তার মনে হলো আজকে মানে যে আজকে তার ওয়াইফ আর তার ছেলে মানে বাসায় ছিল না, তার অন্য বাসায় ছিল। তার এটা হঠাৎ করে তখন মনে আসলো। তখন সে চিন্তা করলো হয়তোবা সে এটা হ্যালুসিনেট করেছিল, যে এরকম কিছু একটা নক করার শব্দটা, তারপরে পিছনে যে কেউ একজন টাচ করছে তাকে, এই শব্দগুলো হয়তোবা সে মনে হ্যালুসিনেশন করছে, এটা সে ভাবছে। কেননা সে সারাদিন অফিসে বিজি থাকে, তো সে এটা ভেবে মানে ঘুমানোর চেষ্টা করলো। এবং একটা পর্যায়ে রাত্রে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল একটা ভয়ানক স্বপ্ন দেখে। এবং স্বপ্নটা ছিল এইরকম যে সে তার রুমে ঘুমানো এবং তার রুমের দুপাশে ছিল, বেডের দুপাশে ছিল 2টা জানলা এবং সোজাসুজি ছিল একটা বারান্দা। তো সেই বারান্দার গ্রিল এবং যে জানালার যে গ্রিলগুলো ছিল, সে স্বপ্ন দেখলো যে সেই গ্রিলটা ধরে একটা ছোট বেটে টাইপের একটা মানুষ যদি উপর থেকে পড়ে গেলে যেভাবে ঝুলে থাকবে গ্রিলটাকে ধরে, ঠিক সেভাবে ঝোলা অবস্থায়। এবং ওটা শেপটা হবে কোন একটা বামনের মতো এবং সম্পূর্ণ কালো কুচকুচে এবড়ো থেবড়ো চুল এবং মনে হচ্ছে যে ওই জিনিসটা তার দিকে একদম চেয়ে আছে। শুধু একটা না, 3টা জায়গায় 3টা, এরকম 3 জন তার দিকে তাকায় আছে এরকম মনে হচ্ছিল তার। এবং সে যখনই রাত্রে ঘুমাতে গেল প্রত্যেকবার একই স্বপ্ন দেখলো এবং একই ভাবে ঘুম থেকে ভেঙে গেল এবং সে রাতে আর ঘুমাতে পারেনি। পরদিন যখন তার ওয়াইফ তার বাসায় আসে, সে তার ওয়াইফের সাথে এই ঘটনাগুলো শেয়ার করেনি আসলে, কেননা সে সারাদিন বাসায় একা থেকে ভয় পাবে। সে যেটা করলো যে এর পরে কয়েকদিন পরেই তার ওয়াইফ তাকে বলল যে আমি একদিন বাসায় ছিলাম, তো দুপুরের দিকে যখন আমি গোসল করতে যাই, রুমের বাহির থেকে হঠাৎ করে মনে হচ্ছে কেউ যেন নক করতেছে, মানে বাথরুমের গেটের বাইরে থেকে। অথচ বাসায় কিন্তু কেউই থাকতো না, শুধু 1.5 বছরের ছোট শিশু থাকতো। তো এইরকম এই ঘটনাগুলো যখন সে তার হাজবেন্ডের সাথে শেয়ার করলো, তার হাজবেন্ড তো বললো যে তুমি হয়তো বা হ্যালুসিনেট করছো, এরকম কিছু নাই আসলে। অথচ সে এটা তাকে শেয়ার করেনি, তার নিজের সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল, এটা তার ওয়াইফের সাথে তখনও শেয়ার করেনি, কেননা ভয় পেতে পারে। তো সে নিজে নিজে চিন্তা করলো এগুলো আসলে কি, কেননা তার এই ভূত এই বিষয়গুলোতে কোনো প্রকার ট্রাস্ট ছিল না। প্রায় কয়েকদিন এভাবেই কেটে গেল এবং হঠাৎ করে নতুন কিছুর উৎপাত শুরু হলো এবং সেটা হচ্ছে 6th ফ্লোর, যেটা একদম সম্পূর্ণ খালি ছিল। সেইখানে হঠাৎ করে যেটা হয় যে হিল পরে যদি কেউ হাঁটে যেরকম সাউন্ড হবে, সেরকম সাউন্ড রাতের বেলা শোনা যেত। আবার মনে হতো যে কেউ পাটায় কিছু বাড়তেছে, এরকম কিছু সাউন্ড তারা শুনতে পেত। আবার মাঝে মাঝে মনে হতো যে ফ্লোরের ভিতরে বড় বড় বালতি দিয়ে কেউ পানি ঢালতেছে,
এরকম কিছু সাউন্ড তাদের আসতো। ইভেন 4 তলায় যারা থাকতো তারা অনেকে এরকম সাউন্ড পেত। তো এই সবকিছু ম্যানেজারকে জানানো হয়। তো ম্যানেজার যেটা পরে করে যে 6 ফ্লোরটাকে একটা হুজুর ডেকে মিলাদ পড়ানো হয়, মানে ঘরটাকে বন্ধ করে দেওয়া হয়। এরপর আর এরকম কোনো সাউন্ড তারা পায়নি। কিন্তু বেশ কয়েকদিন পরে তার ওয়াইফ, সে এবং তার ছোট যে ছেলে ছিল 1.5 বছরে, তারা একসাথে ঘুমাচ্ছিল এবং হঠাৎ করে তাদের যে খাটটা ভাইব্রেট করতেছিল এবং এই ভাইব্রেশনে হঠাৎ করে তার ওয়াইফের ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার পরে সে লাইট অন করে দেখে যে না, সব ঠিক আছে, এরকম কিছু নেই। সে ফার্স্টে মনে করছিল ভূমিকম্প বা এরকম কিছু একটা হবে। সে আবার লাইট অফ করে আবার ঘুমাতে গেল, আবার একই ঘটনা। তখন সে আর নিজে উঠলো না, সে তার হাজবেন্ডকে উঠতে বললো। তার হাজবেন্ড উঠে লাইট অন করে দেখলো যে সব ঠিক আছে এবং সেই মুহূর্তে রুমের ইলেকট্রিসিটি সম্পূর্ণ চলে গেল। এবং হঠাৎ করে পাশের যে রুম, ড্রয়িং রুম, সেই রুম থেকে একটা অদ্ভুত একটা বিকট শব্দ আসা শুরু করলো। শব্দটা হচ্ছে এইরকম যে ওই পাশের রুমটাতে ছিল স্টিলের আলমারি। স্টিলের আলমারিটাকে যদি কেউ ধরে টানাটানি করে যেরকম সাউন্ড হবে, সেরকম একটা সাউন্ড তারা পাচ্ছিল। এবং এই সাউন্ডটা শোনার পরে তারা বেশ ভয় পেয়ে গিয়েছিল, কারণ আশেপাশের রুমে কেউ থাকে না, তারা 3 জনই পরিবারের সদস্য। তো তখন হাজবেন্ড যেটা বললো যে আমি একটা টর্চ লাইট নিয়ে দেখে আসি পাশের রুমে যে কি হচ্ছে আসলে, তুমি বাবুর পাশে থাকো। সে যেটা হলো যে ওই টর্চ লাইটটা নিয়ে পাশের রুমটাতে গেল। পাশের রুমটাতে যখন সে গেটটা খুলবে তখন মনে হচ্ছিল যে ভেতরে কাচের কোনো কিছু সে কেউ ভাঙতেছে আর ওই স্টিলের আলমারিটাকে বারবার নড়াচ্ছে, এরকম একটা সাউন্ড। সে আস্তে করে গেটটা খুললো এবং ভেতরে দেখলো যে সম্পূর্ণ অন্ধকার, ইলেকট্রিসিটি নেই। টর্চের আলোতে সে দেখলো যে আলমারিটা একদম যে জায়গায় ছিল সেই জায়গায় 1 ইঞ্চি ওটা নড়েনি। আর ঘরের প্রত্যেকটা জিনিস সব ঠিক আছে, কিন্তু ওই আলমারিটার পাশে দেয়ালে তার মৃত বাবা মার যে ছবিগুলো ছিল, ওই ওরা তো মানে মালা দিয়ে রাখে ছবিগুলোকে, ঠিক আছে, ওই ছবিগুলোর যে কাচের ফ্রেমে বাঁধানো ছিল ওগুলোকে দুমড়ে মুছে কে জানি ফেলে রাখছে মাটিতে। তো এইটা দেখে সে ভয় পেয়ে গেছে, এটা তো কোনো চোরের কাজ হবে না, তো এটা হয়তো বা কোনো খারাপ কিছু হয়তো বা আসছিল। আর আলমারিটা একদম ওই জায়গাটা দিয়ে আছে যেটা আগে ছিল যেখানে। তো তখন একটু সে ভয় পেয়ে গেল। তখন সে চিন্তা করলো যে না, সে এই রুমে থাকবে না, বের হয়ে যাবে। সে যখন বের হতে যাবে ওই টর্চ লাইটের আলোতে একটা অদ্ভুত জিনিস তার চোখে পড়লো। সেটা হচ্ছে যে তাদের ড্রয়িং রুমের টোটাল ছিল 4টা উইন্ডো, ডান পাশে বাম পাশে টোটাল 4টা উইন্ডো ছিল। এবং উইন্ডোগুলা সে যে একটা স্বপ্ন দেখছিল, আমি যেটা বললাম একটু আগে, সেই স্বপ্নটা দেখার পরে সে তার বাসার প্রত্যেকটা উইন্ডো পর্দা দিয়ে মানে ঢেকে রাখতো, কখনো খোলা রাখতো না। আমি যে একটু আগে স্বপ্ন দেখার কথাটা বললাম, তো সে দেখলো যে অন্ধকারের ভিতরে ওই উইন্ডোর পাশে যে পর্দাটা, সেই পর্দাটার নিচে 2টা পা দেখা যায়, এবং পাগুলো হচ্ছে অনেক পর্দার নিচে, হ্যাঁ, মনে হচ্ছে পর্দার আড়ালে কেউ লুকানো, এরকম 2টা পা। এবং পাশে যে উইন্ডোটা ওইটার নিচে একইভাবে 2টা পা। ও মাই গড। ইভেন আরো যে 2টা উইন্ডো ওগুলার নিচে 2টা করে পা, মানে টোটাল 4টা কিছু মানে ওই পর্দার ভিতরে লুকানো। জাস্ট ইমাজিন যে আপনি আপনার ঘরে আছেন এবং আপনি হঠাৎ করে আপনার পর্দার দিকে তাকালেন এবং দেখতে পেলেন যে সেখানে পা, এবং পাগুলো ছিল সম্পূর্ণ কালো এবং অনেক মানে অস্বাভাবিক মোটা। আচ্ছা। তো এটা দেখার পরে সে টর্চ লাইট ফেলে এক দৌড়ে সেই রুম থেকে বের হয়ে গেল এবং সাথে সাথে তার বেডরুমে গেল। বেডরুমের গেট লক করে তার ওয়াইফকে আর কিছু বললো না এই ঘটনার কথা। সে চিন্তা করলো যে বাসার কিছু হয়তো বা কোনো খারাপ কিছু উপদ্রব হয়েছে। সে যেটা করলো যে পরদিন পুরো বাসায় পুজো দিল এবং একটা পণ্ডিত থেকে পুরো ফ্লোরটাকে পিউরিফিকেশনের একটা ব্যবস্থা করলো। এবং সে তার মনে একটা অ্যাসুরেন্স দিল যে না, আমি এখন পিউরিফাইড করে ফেলছি আমার পুরো বাসাটাকে, আর কোনো প্রবলেম হবে না আশা করি। তো এইভাবে কয়েকদিন ভালো মতো কেটে গেল। ঠিক কয়েকদিন পরে আবার একই ঘটনা। সেটা হচ্ছে মনে হচ্ছে একদিন গভীর রাতে, এক রাতে হঠাৎ করে মনে হলো যে তার রুমের ভিতরে কি একজন গঙিয়ে গঙিয়ে কান্না করতেছে এবং এই কান্নার শব্দে এগুলো চলতেই আছে, হ্যাঁ এগুলো চলতেই আছে, একটু ব্রেকে এই জিনিসটা একটু পরপর হচ্ছে আর কি। তো এই কান্নার শব্দটা ফার্স্টে তার ওয়াইফের কানে আসলো এবং সে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর স্বাভাবিকভাবে তার যে পাশে যে বাচ্চাটা সেটাকে হাত দিয়ে দেখার চেষ্টা করলো যে তাদের মাঝখানে যে শোয়া যে শিশুটা, দেখলো যে ওটা নাই ওখানে। আচ্ছা, ঠিক আছে। তো তখন তো সে ভয় পেয়ে যায়। তখন ভয় পেয়ে যাওয়ার পর সে তখনও সে গঙ্গানি শব্দটা শুনতে পায়। এক সময় তারা লাইট অন করার পর দেখে যে বাচ্চাটা বিছানার একদম শেষ পর্যায়ে, মনে হচ্ছে কেউ তাকে শেষ প্রান্তে, হ্যাঁ, তাকে টেনে কেউ নিয়ে মানে নিচে খাটের নিচ থেকে মানে ফ্লোরের দিকে নিয়ে যাচ্ছে এরকম। এবং তারা যখনই লাইট অন করলো তাদের মনে হয়েছে নাকি যে ওখানে কোন একটা কালো ছায়ামূর্তির মতো কিছু একটা ভ্যানিশ হয়ে গেছে বাতাসের মধ্যে। এইটা তারা দুজনই দেখছে, হাজবেন্ড ওয়াইফ দুজনই দেখছে। এবং এইটা দেখার পরে ওনারা বেশ ভয় পেয়ে যায়। এবং এতদিন যেগুলো ঘটনা ঘটছিল কিন্তু এরকম তো কারো উপরে অ্যাটাক হয়নি, তাদের যে ছোট শিশুটার উপর অ্যাটাক হচ্ছিল, এই জন্য তাই পরদিন গ্রামের বাড়ি চলে যায়
এবং ওই বাসাটাকে একদম সম্পূর্ণভাবে ছেড়ে দেয়। আচ্ছা। কিন্তু বাসা ছেড়ে দিলে তো হবে না, বাসাটাকে তো মানে যে মালিক সে তো আবার পরে ভাড়া দিবে। তো এই জন্য ম্যানেজারকে এই ঘটনাগুলা মানে দেবাশিসের যে বড় ভাই সবকিছু শেয়ার করে, ম্যানেজারের কথাগুলো বিশ্বাস করতে চায় না। আচ্ছা। তো ম্যানেজার পরে যেটা চিন্তা করে যে সে আবার এরকম একটা হুজুরকে ডাকে এবং হুজুরকে সম্পূর্ণ ঘটনাগুলো খুলে বলে যে এরকম কিছু দেখতো এর আগে ভাড়াটিয়া। তখন হুজুর যেটা বলে যে হয়তোবা মানে এটা হইতে পারে অ্যাজাম্পশন যে উপরে যে ফ্যামিলিটা থাকতো ওখানে তো ব্ল্যাক ম্যাজিকের অনেক কিছু পাওয়া গেছিল। তো উনি ধারণা করছে যে এরকম হয়তোবা তারা ব্ল্যাক ম্যাজিক কোনো জিনকে দিয়ে করাইতো। আচ্ছা। আর জিনদের তো অনেক ধরনের প্রজাতি, প্রায় 45 থেকে 48 প্রজাতির জিন রয়েছে, যারা মানে এক এক রকম মানে এক এক আকৃতি। আমাদের যেমন সবার আকৃতি সেম, ওদের এরকম থাকে না। তো উনি যেটা গেস করলো যে এরকম কিছু জিন আছে যেগুলা মানে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে অনেক ধরনের খারাপ কাজ করে থাকে। তো আর এই জিনগুলা যেমন আমরা অনেক সময় বলি না যে জিনদের কিন্তু কাজ করলে মিষ্টি লাগবে, মিষ্টি পছন্দ করে ওরা, কিন্তু এই জিনগুলা পছন্দ করতো মিষ্টি না। এদেরকে দিয়ে কোনো খারাপ কাজ করাতে হলে এদেরকে যেটা গিফট যেটা বলা হয় যে মানে ওটা দিতে হতো যে সদ্য মৃত কোনো মানুষের লাশ অথবা কোনো ছোট জীবন মানে জীবিত কোনো শিশুকে। এটা ছিল তাদের রিকোয়ারমেন্ট। এই জন্যই হয়তোবা ওই জিনিসগুলো ওই ছোট বাচ্চাটাকে আকর্ষণ করতো। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। সেই ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনি একটু বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন। ডিয়ার লিসেনার, আমি মির সাজ্জু, নারায়ণগঞ্জ ফতুল্লা লালপুর থেকে এসেছি। জি রাসেল, আমি সরাসরি ঘটনায় চলে যাই। প্লিজ। রাসেল ভাই, 2010-এর কথা। আমার ফ্রেন্ডের বোনের মৃত্যুবার্ষিকী ছিল সেই দিনটা। তো আমাকে সকালে বললো যে আজকে আমার বোনের মৃত্যুবার্ষিকী, তুমি 5টার মধ্যে মিলাদ হবে, তুমি চলে আসো। আচ্ছা। বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি ঢাকায় চলে আসি। ঢাকা থেকে ব্যাক করতে করতে নারায়ণগঞ্জ প্রায় আমার 6টা সাড়ে 6টা বেজে যায়। তো আমি রীতিমতো ওরে ফোন দিলাম। ফোন দেওয়ার পর ও খুব রাগ ছিল আমার উপর যে আমি কেন টাইম মতো আসতে পারলাম না। তো ওকে অনেক কনভিন্স করে বললাম চলো আপনি কবরটা আমি জিয়ারত করে আসি, যেহেতু আমি মিলাদটা পেলাম না। তো সে বললো আচ্ছা ঠিক আছে। তো আমরা একটা নারায়ণগঞ্জ মাজডেল গোরস্থানে গেলাম। তো রাসেল ভাই, গোরস্থানের একটা কথা বলে রাখা ভালো পরিবেশটা। মাজডেল গোরস্থানটা এমন একটা গোরস্থান যেটা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একই জায়গায় সবকিছু করা হয়। মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরকে দাফন করা হয়, আর হিন্দুদের যেটা শ্মশান সেটা একটা ওয়ালের মাঝখানে আছে। এপার আর ওপার শ্মশান এবং মুসলমানদের গোরস্থান। এটা মোটামুটি অনেক বড় একটা গোরস্থান। তো যাক, ওর সাথে কথা বলতে 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 প্রায় রাত হয়ে গেল অনেক। কিন্তু আমরা গোরস্থানের উদ্দেশ্যে আসছি এবং গোরস্থানের সামনে বসে বসে কথা বলতেছি একটা দোকানে। তো আমরা মোটামুটি যখন গোরস্থানে ঢুকি তখন টাইমটা আনুমানিক হবে 12:30 বা 1:45। 1:45-টার দিকে যখন আমি গোরস্থানে ঢুকি আমরা দুইজন, তো দেখলাম একটা লোক কবর জিয়ারত করতেছে। কিন্তু খুব কাছাকাছি যাওয়ার পর দেখলাম যে একটা সাইড দেখা যাচ্ছিল যে লোকটা মনে হচ্ছিল যে একটা মেয়েলি আর কি একটা ব্যাপার। আচ্ছা। তো আমরা যখন যাচ্ছি সামনে গিয়ে দেখলাম যে একটু সামনে গিয়ে দেখলাম যে তার পিছনে চুল অনেক লম্বা। তখন বুঝতে পারলাম যে না, সে একজন মহিলা। একজন মহিলা এত রাতে কেন কবর জিয়ারত করতে আসবে? তো স্বাভাবিকলি আমরা কিছু না বলে হাঁটতেছি। তো আমার ফ্রেন্ড বলতেছে যে একটা কমেন্টস করছে, যাই হোক, যে মহিলাটাকে নিয়ে একটা লাউডলি একটা কমেন্টস করছে, যেটা মহিলা হয়তো বা শুনতে পারছে। তো কমেন্টসটা করে আমরা দুজন হাঁটতে হাঁটতে অনেক একটু ভিতরে চলে গেলাম। ভিতরে যাওয়ার পর মোটামুটি অনেক বড় কবরস্থান, যেহেতু আমরা আপুর কবরের সামনে গেলাম, আপির কবর জিয়ারত করলাম। তো আসার পথে কবর জিয়ারত শেষ হওয়ার পর তো আমরা জুতা টুতা পরে যখন আমি ফিরলাম তখন হুট করে দেখলাম ও মোবাইলটা ছুঁড়ে ফেলে দিল মাটিতে। তো বললাম হোয়াট দ্য রং, তুমি মাটিতে মোবাইল ছুঁড়ে ফেললা কেন? বলতেছে আমি যে আসার সময় যে মহিলাটা দেখছি সেই মহিলাটাকে আমি মোবাইলে দেখলাম লাইট জ্বালানোর পর। বলছে হ্যালুসিনেশন কিছু একটা হবে। তো বলেছে না আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক দেখছো, ঠিক আছে আমি ব্যাক করি, আমরা অনেক রাত হয়েছে ব্যাক করি। ব্যাক করে আসার সময় দেখলাম রাসেল ভাই যে অনেক বড় একটা চুল পুরো রাস্তাটা ঘেরো করে রাখছে। তো যখনই দেখলাম যে রাস্তা মানে টোটালি রাস্তাটা মানে চুলে, এত লম্বা চুল, মানে কোথা থেকে আসছে আমরা জানি না, তবে মানে রাস্তাটার মধ্যে চুলে অনেকটা চুল। আসার সময় কিন্তু এই 15 মিনিট আগে কিন্তু এই চুলটা ছিল না। তো বেসিক্যালি আমি খুব ভয় পেয়ে যাই, আমার ফ্রেন্ডও ভয় পেয়ে যায় এবং আমরা উল্টা ভাবে আমরা দৌড় দিই দুইজনে দুই সাইডে। তো আমি জানি না ও কোন দিকে দৌড় দিয়েছে, আমি উল্টা হয়ে আমি দৌড় দিই, খুব ভয় পাই আমি। তো দৌড় দেওয়ার পর আমি দৌড়াইতে প্রায় 8 থেকে 10 মিনিট পর আমি গোরস্থান থেকে বের হয়ে যাই। তো বের হয়ে যাওয়ার পর আমি খুব হাঁপাইতেছি। তো একটা লোক আসলো আমার সামনে, এসে বললো কি হয়েছে বাবা? বললাম জানতে এই ব্যাপার এই হয়েছে, আমি এটা দেখছি। তো সেরকম এটা হয়, আর এত রাতে তোমরা কেন গোরস্থানে আসছো? আমি বললাম আমার ফ্রেন্ড। তো আমার ফ্রেন্ডকে আমি ফোন দিতেছি, তুমি কোথায়? তো
তো বলতেছে আমি ফোন ধরতেছে না, অনেকক্ষণ পর ধরে বললো যে আমি শ্মশানে আছি। তুমি শ্মশানে গেলে কিভাবে? তো যেহেতু কাছাকাছি শ্মশান এবং কবরস্থান যেহেতু কাছাকাছি, একটা ওয়াল মাঝখানে, তো তুমি তো গোরস্থান থেকে বের হয়ে শ্মশানে ঢুকতে হবে। তো তুমি বলতেছে আমি জানি না আমি কিভাবে আসছি, আমি শ্মশানে আসছি। তো যে লোকটা আমার সাথে ছিল তাকে নিয়ে আমি শ্মশানে গেলাম। যাওয়ার পরে গিয়ে দেখলাম যে ও মানে কোনো কথা বলতেছে না, স্ট্রিক্টলি দাঁড়ায় আছে। তো দাঁড়ায় আছে, তো আমরা শ্মশানে গেলাম, গিয়ে দেখলাম 8-10টা মানুষ একটা লাশ পোড়াচ্ছে। আচ্ছা। তো লাশ পোড়াচ্ছে, সেই সময় আমি গেলাম। যাওয়ার পর একটা জিনিস লক্ষ্য করবেন, যখন হিন্দুদের লাশ পোড়ানো হয় তখন লাশটা যখন অনেকক্ষণ যাবত পোড়ানো হয়, তখন একটা পর্যায়ে গিয়ে লাশটা 2 খণ্ড হয়ে 1 খণ্ড দাঁড়ায় যায় আর কি, একটু উঁচা হয়ে যায়। তো আমরা যখন ওদিকে গেলাম, যাওয়ার পর ঠিক ওই সময় লাশটা একটু মাথার সাইডটা, পেট থেকে মাথা পর্যন্ত সাইড একটু উঁচা হয়ে গেল পোড়া অবস্থায়। যখন দেখলাম যে হ্যাঁ উঁচা হয়ে গেল, এর মধ্যে আমি কিছু একটা দেখছি কিছুক্ষণের মধ্যেই। তো এখন আবার এটা দেখলাম, তো আমরা দুইজনই খুব ভয় পাই, আবারও ভয় পাই। তো যে লোকটা ছিল আমার সাথে আসছে, সেই লোকটা আমার ফ্রেন্ডের চোখ ধরে অনেকটা ওরে নিয়ে আসে, বের করে নিয়ে আসে। তো মোটামুটি আমরা দুজন বের হয়ে আসি, বাট কেউ কারোর সাথে ভয়ে কথা বলতেছি না। তো ওর বাসায় চলে যায়, আমি আমার বাসায় চলে যাই। তো এর মোটামুটি 10 দিন যাবো তোর সাথে আমার কোনো কমিউনিকেশন হয় না। তো 10 দিন পর যখন ও আমাকে ফোন দিল যে দোস্ত আমার তো বিয়ে কিছুদিন পর, তুই কি আসবি না? আমি বললাম যে হ্যাঁ আমি ট্রাই করবো, আমি আসবো। তো ওর মোটামুটি ফোন করার 5 দিন পর ওর বিয়ে হইলো। তো আমি বিয়েতে ইচ্ছা করেই যাই নাই, ভয়ে আমার মধ্যে খুব ভয় কাজ করছে এই গোটা 10টা দিন। তো আমি যাইনি। তো আমি ঢাকা চলে আসি। তো আমাকে ও ফোন করে যে তুই আমার বিয়েতে আসলি না, তোর সাথে আমি কথা বলবো না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, আমি নেক্সট ফ্রাইডে আসবো। বলতেছে না আমি এখন শ্বশুর বাড়ি আছি, তুই আমার সাথে দেখা করতে আস কালকের মধ্যে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো নতুন বিয়ে করছে, তো আমি ওর শ্বশুর বাড়ির ঠিকানা দেয়, আমি যাই ওর শ্বশুর বাড়িতে যাই। যাওয়ার পরে ওর সাথে অনেক কথা বলে, অনেক মান অভিমান ছিল আমার উপর, ভাঙানোর পর ও আমাকে কোনোভাবেই আমরা দুজনের সাথে শেয়ার করতেছি না আমাদের 15 দিন আগে যা ঘটেছিল। ও এত পরিমাণ ভয় পাইছে আর আমি এত পরিমাণ ভয় পাইছি যে আমরা ভুলেও এটার উচ্চারণ করতে চাই না বা ডিসকাস করতে চাই না ওই ব্যাপারটা নিয়ে। তো বললো এমন আমি স্মোক করবো আর কি, স্মোকিং এ একটা হ্যাবিট ছিল। তো এখন নতুন জামাই এখন কোথায় স্মোক করবে? তো ওয়াইফের সাথে ডিসকাস করে ওয়াইফ বললো যে এরকম সেফ প্লেস তো নাই, আপনি যদি চান আপনি ছাদে গিয়ে স্মোক করতে পারেন। তো ও বললো আচ্ছা ঠিক আছে। তো ছাদে আমি গেলাম, ও সিগারেটটা ধরাবে, এই সময় ম্যাচ ছিল না, ফায়ার বক্স ছিল না। তো ফায়ার বক্স ছিল না, আমাকে বললো যে সার্জুফ একটা ম্যাচের ব্যবস্থা করবে। তাহলে তুই দাঁড়া উপরে, আমি নিচে যাচ্ছি, নিচে গিয়ে ভাবির থেকে নিয়ে আসি। তো আমি নিচে নামলাম, ও ছাদে গেলাম। ছাদটা ছিল 7 তলায়, তো আমি ওর শ্বশুরবাড়িটা ছিল 3 তলায়। তো আমি ছাদ থেকে 7 তলা থেকে 3 তলা আসলাম, এসে ভাবির কাছ থেকে ম্যাচটা নিলাম, নিয়ে উপরে গিয়ে দেখি যে ও আসন করে বসে আছে, আর সিগারেটটা নিচে পড়ানো, মোবাইলটা নিচে পড়ানো, একটা পাগলের মতো একটা ফিজ নিয়ে বসে আছে। আমি তো ভয় পেয়ে গেছি, বলছি কি হয়েছে, সামথিং রং? বলতেছে আমি জানি না, আমি দাঁড়ায় গুনগুন গান করতেছি, একটা মেয়েকে দেখলাম সাদা কাপড় পরা, সে দৌড়ে গিয়ে ছাদ থেকে পড়ে গেল। আচ্ছা। তো আমি তো টোটালি শকড, বলতেছি যে এরকম কেন হচ্ছে, এবং ও বলতেছে যে আমার সাথে এরকম কেন হচ্ছে, আমি 15 ডেজ আগে এরকম একটা সম্মুখীন হয়েছে একটা ঘটনা, আজকে এরকম একটা ঘটনা। তো বলছি আচ্ছা ঠিক আছে চলো, আর কিছু করা লাগবে না, চলো নিচে যাই। আমরা যখন যাচ্ছিলাম, নিচে নামতেছিলাম, আমাদের দুজনের হাত পা টোটালি ভাইব্রেট হচ্ছিল যে আমরা কি দেখলাম। এবং আমি ঘটনাটা এখন শেয়ার করতেছি, এখন আমার হাত পা কাঁপতেছে, চিন্তা করলে যে সেই দিন কি ঘটেছিল, কি দেখেছিলাম। জি। তো বাসায় আসলাম, আসার পর ও বলতেছে না শ্বশুর ভাই থাকবেই না, এরকম একটা সিচুয়েশনও থাকবে না। ওর শাশুড়ি, ওর বউ অনেক কনভিন্স করে ট্রাই করলো, আমার কারোর সাথে কিছু শেয়ার না করে ও বলেছে আমার নিয়ে যাবি তুই আজকে, আমি থাকবো না এদিকে। তো মোটামুটি ও আর আমি অনেক কনভিন্স করে শাশুড়িকে, তারপর ও বাসায় চলে আসে। এবং রাসেল ভাই আমি ওর সাথে দুইটা ঘটনার পর আজকে 5 বছর এখন পর্যন্ত আমি ওর সাথে ভয়ে অনেকটা দেখা করি না। ওকে। এবং এর পরেও অনেকটা কাহিনী। এবং সেই একটা জিনিস এখানে খুব অদ্ভুত যে আপনারা যখন আসলে দুইজন একসঙ্গে হন, যে কোনো কারণেই হোক না কেন, তখনই একটা অঘটন ঘটে এবং তখনই আপনারা কিছু না কিছু এক্সপেরিয়েন্স করেন। এটা পরপর 2 বার ঘটেছে, রাইট? হ্যাঁ, পরপর মাঝখানে। এবং আপনিও ঠিক এই ভয়টা পান বলেই, এই কারণেই আপনি চাচ্ছিলেন না যে তার সাথে দেখা হোক। হ্যাঁ, এবং আপনার ভেতরে তো, মনের ভিতরে তো এই ভয়টাই ছিল। হ্যাঁ, এবং সেটাই হয়েছে।
আচ্ছা, লাস্ট 5 ইয়ার্স তার সাথে আমার কোনো কমিউনিকেশন নেই। শুধুমাত্র এই ভয়ের জন্য যে হ্যাঁ, এই আবার ভয়টা দেখা হলে আবারও কিছুতে হবে। প্রথমে দেখা হলো কবরস্থানের ওইখানে, এবং সেখানে খুব আশ্চর্যজনকভাবে তাকে শ্মশানের ওখানে পাওয়া গেল, এবং তারপরে যখন তার বিয়ে হলো শ্বশুর বাড়িতে যাবার পরে সেখানেও আপনি একটা অদ্ভুত জিনিস দেখলেন, এবং আপনি বলছিলেন আমাকে অফ এয়ারে যে এই যে ঘটনাগুলো ঘটছিল, এই ঘটনার পরে আপনার জীবনই অনেক পাল্টে গেছে। হ্যাঁ, আপনার সাথে অনবরত এরকম ধরনের নানান ধরনের একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। আমাকে একটু বলেন তো কি টাইপের সমস্যা আপনার হয় তারপর থেকে? যেমন আমি রাজশাহীতে কোনো একটা উদ্দেশ্যে রাজশাহীতে যাই, এটা 2013 কথা। তো রাজশাহীতে যাওয়ার পর আমি রুমে যখন যাই, তো দেখা যায় আমি ডার্কনেস খুব পছন্দ করি, লাইট অফ করে আমি সবসময় থাকতে পছন্দ করি। তো আমি লাইট যখন অফ করে রাখি তখন আমি রুমে ঢুকে লাইট অফ করে দরজা লক করে দেখা যায় আধা ঘন্টা বা 1 ঘন্টা পর অটোমেটিক্যালি লাইটটা অন হয়ে যাচ্ছে। তো এরকম একবার না, দেখা যায় একই রাতে 3 থেকে 4 বার এরকম হচ্ছে আমার সাথে। তারপর দেখা যায় যে আমি যেমন একদিন আমি আমার আইডি কার্ড রেখে বাইরে চলে গেছি, বাসার বাইরে। তো সন্ধ্যাবেলা যখন বাসায় ফেরার পর, এটা রাজশাহীতেই, তো বাসায় আসার পর আমার আইডি কার্ডটা কোথায় আমি খুঁজতেছি সারা ঘর তন্ন করে খুঁজে ফেলছি, বাট আমার আইডি কার্ড নেই, কোথাও নাই। তো আমি আমার রুম লক করে আমি কোনো একটা কারণে রিচার্জের জন্য বা কোনো একটা কারণে বাইরে গেছি, আসার পর লক খুলে যখন প্রথম প্রবেশ করি দেখি টেবিলের উপর আমার আইডি কার্ডটা। হাউ ক্যান ইট পসিবল যে আমার আইডি কার্ডটা আমি এত খোঁজাখুঁজি করলাম, গোটা 1 ঘন্টা আমি খোঁজাখুঁজি করলাম ঘরের, আমি কোথাও পেলাম না, টেবিলের উপর এখন কিভাবে আসলো? আচ্ছা, আপনি একটু বলেন তো যে আপনারা দুইজন যখন ছিলেন তখন যেরকম একটা ঘটনা প্রথম যেরকম ঘটেছিল, তারপরে এর পরে কখনো আপনি একা, মানে ওই ঘটনার পরে একা কোনো কিছু দেখেছেন? কোনোদিন ভয় পেয়েছেন একা? মানে একা যদি আপনি আসল ভাই বলেন তাহলে আমার একা একটা এক্সপিরিয়েন্স থেকে বলি। জি। যে আমি বাসায় আসছি লেট নাইটে, আনুমানিক 1:30 বা 2টা বাজে। জি। তখন আমি 1:30 বাজে, তখন আমি প্রায় সময় রাতের আমাদের বাসার একটা লম্বা চিপা, তারপর আমাদের বাসাটা। তো আমি লেট নাইটে কেচি গেট খুলে আমি চিপার মধ্যে যাই, কথা বলি বা কোনো কথা বলি, কেন বাসার মধ্যে কথা বললে আব্বু আম্মু মানে ডিস্টার্ব ফিল করে ঘুমের মাঝখানে। তুমি যখন রাতে যাই তখন একদিন আব্বু ডাইকা বলো যে তুমি রাতে যাও না এরকম ভাবে, মানে এত রাতে বের হওয়া উচিত না। আমি হাঁটতাম, এমনি একাই হাঁটতাম, কথা বলতাম ফোনে বা কোনো কিছুই করতাম। একদিন আমি যেটা দেখলাম যে আমি রাস্তা বাইরে বের হয়েছি, মাত্র কেচি গেটটা অফ করে চিপার মধ্যে মাত্র আসছি, দেখলাম যে রাস্তায় কেউ নাই, চিপার মধ্যে কেউ নাই, বাট বিশাল বড় একটা ছায়া, অনেক লম্বা ছায়া। আমি মনে করলাম হয়তো বা কোনো মানুষ দাঁড়ায় আছে, নর্মালি যদি লাইটের অপোজিটে যদি কোনো মানুষ দাঁড়ায় ছায়াটা একটু লম্বা হবে স্বাভাবিক। কিন্তু আমি যখন উপরের দিকে তাকালাম তখন এটা মানে এই জিনিসটা দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। যেটা যে একটা মানুষ মানে তার দেহটা যতটুকু, তার 3 গুণ করলে যতটুকু মানে হাইটের হয় ততটুকু তার পা দাঁড়ায় আছে, আমার দিকে একটু লুক করে তাকায় আছে। এবং মানে আমি সাথে সাথে মানে দেখা যেতেছে আমি 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 কি করব এখন। আমার মধ্যে একটা জিনিস কাজ করে, যখন আমি খুব বেশি ভয় পাই তখন আমি কিচ্ছু করতে পারি না, আমি চিৎকারও করতে পারি না বা আমি কিছু বলতে পারি না। আচ্ছা, আমি টোটালি মানে প্যারালাইজড হয়ে যায়, যেমন আমি নড়াচড়া করতে পারতেছি না বা আমি এই জায়গা থেকে ব্যাক করে যাব এরকম একটা শক্তি আমার গায়ের মধ্যে থাকে না। ওকে, সো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার রাসেল ভাই, আমি শুভ বলছি কলকাতা থেকে। প্রথমেই আপনাকে জানাই অনেক ধন্যবাদ, কারণ আপনার এই শো শোনার জন্য আমি পুরো ভক্ত বলতে পারেন। তো আমি আমার ঘটনায় চলে আসছি। এটা তখন 2011 শেষের দিকে কি 2012 ওই ফেব্রুয়ারি মাস সামথিং কিছু একটা হবে। তো তখন আমি প্রথম 2012 ফেব্রুয়ারির দিকে প্রথম আমি আপনাদের এই ভূতের সন্ধান পাই কোনো একটা ভাবে। তো আমি প্রথমে পুরো ভক্ত হয়ে যাই, সারা দিন রাতি শুনছি, ডাউনলোড করে শুনছি, আপনাদের অ্যাপ নামিয়ে শুনছি, এরকম অনেকভাবে শুনছি। তো আমার যে রুমমেট ছিল, কলকাতায় আমি মেস ভাড়া করে থাকি, তো আমি আমার রুমমেটকে প্রথম দিন বলছি, ভাই দেখ আমি একটা নতুন একটা এরকম বাংলাদেশের একটা FM চ্যানেলের সন্ধান পেয়েছি, এখানে সব রিয়েলিস্টিক ভূতের গল্পগুলো বলা হয়, খুব সুন্দর, তুই শুনলে পাগল হয়ে যাবি, তুই শোন, হেভি মজা লাগবে। তো বলছে যে তোর আগে থেকে আমি এটা শুনছি। তো তখন মানে শুনছি এরকম ভাবে, তো তখন হালকা হালকা জাস্ট গরমটা পড়েছে কি পড়বে ভাবে এরকম। তো রাতের বেলা আমি আমার ঘরের মধ্যে একা বসে আছি, অন্ধকার ঘর করে ভূতের গল্পটা শুনছি।
পাশে আমার বিছানাটা আমার এরকম যে মোটা 3 থেকে 4টে গদি নিচে পাতা আছে। আমি খাট ইউজ করি না, যেহেতু মেসে থেকে আমি খাট ইউজ করি না, একটা জায়গাতে আরেক জায়গায় শিফটিং এর প্রবলেম হয়, এই কারণে আমি কোনো খাট ইউজ করি না। তো আমি নিচের মধ্যে এরকম গদি পাতা, আমি এরকম নিচে শুয়ে শুয়ে ভূতের গান শুনছি, লাইট অফ, রাতের বেলা তখন কটা 1টা বাজবে। তো আর আমার বেডের ওপরেই হচ্ছে জানলাটা। তো আমি ওরকম শুনতে শুনতে ঘুমিয়ে গেছি, কখন ঘুমিয়ে গেছি জানি না, ঘুমিয়ে ঘুমিয়ে হয়তো আমি ভূতের গানটা অফ করে দিয়েছি কোনো সময় ঘুম ভাঙাতে। তো অফ করে দিয়েছি, তো ঘুমোচ্ছি, হঠাৎ করে আমার মনে হলো যে আমাকে মানে একটা দাদা আছে, দাদা সকালবেলা করে মাঝে মধ্যে আমাকে ডাকতে আসে, ঘুরতে বেরোয়, চা খেতে বেরোয়, হঠাৎ করে আমাকে ডাকছে, শুভ, এই শুভ ওঠ ওঠ, যাবি না, চল বেরো, ওঠ, এরকম ভাবে বলছে আমাকে, এবং জানলা দিয়ে হাত বার করে আমাকে ডাকছে। তো আমি ঘুমের মধ্যেই ভাবছি যে এই দাদাটা যদি এখন এসে আমাকে এরকম ভাবে ডাকে, এখন তো সকাল হয়নি, আর তারপরে আমি এটাও ভাবছি ঘুমের মধ্যে যে কি ব্যাপার, মোলাটা তো এতটাও লম্বা নয়, জানলা দিয়ে এতটা দেখা যাবে, আর আমি যাকে দেখছিলাম ঘুমের মধ্যে সে হচ্ছে অনেকটাই লম্বা, মানে দেখে পাওয়া যাচ্ছে অনেকটাই লম্বা। আমি তার ফেস খুব ভালো করে দেখতে পাইনি, যেহেতু কালো এরকম একটা ফেস এরকম মনে হচ্ছে পুরোটাই কালো এরকম মনে হচ্ছে। তো হঠাৎ করে আমি এরকম ভাবতে ভাবতে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা যে ভেঙে গেছে, আমি ডিটো যেরকম ভাবে আমি স্বপ্নে দেখছিলাম ওরকম ভাবে দেখছি একজন জানলা দিয়ে হাত বার করে আমাকে ডাকছে, এই শুভ ওঠ, যাবি না, চল চল ওঠ। এবার যেই ওই জিনিসটা আমার ঘুম ভাঙার পর দেখেছি, সাথে সাথে আমার ভয় ধরে গেছে। আর আমি এটাও শুনেছি এরকম যে ঘুমের মধ্যে কেউ যদি ডাকে উত্তর দিতে নেই, যদি উত্তর দেওয়া হয় তাহলে আমি তার বসে চলে যাবো, এই কারণে আমি কোনো উত্তর দিচ্ছি না। এবার আমি জানলার দিকে মুখ করে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি ভাবছি যে আমি উল্টো দিক মানে একেবারে 1 2 3 এরকম ভাবে বলবো, একেবারে রিটার্ন উল্টো পাশের মধ্যে একেবারে ঘুরে পাশের ঘরে যে আমার বন্ধুর কথা বলেছিলাম প্রথমে, ওই পাশের ঘরে থাকতো, তো আমি তার ঘরে দৌড়ে চলে যাব, আমার ঘরে আমি একা, পাশের আমার রুমমেটের ঘরে চলে যাব। এবার আমি যেরকম ভেবেছি ঠিক সেরকম ভাবে মনে মনে বলছি 1 2 3, ঘুরতে যাচ্ছি, ঘুরতে আর পারছি না, আমি কোনোভাবেই নড়তে পারছি না, কিন্তু আমার চোখ ফোক খোলা, আমি পরিষ্কার সবকিছু দেখতে পাচ্ছি, হেন তেন এরকম ভাবে সবকিছু দেখতে পাচ্ছি। ওপরে ফ্যান চলছে, এবার ফ্যানের হাওয়ায় গামছা ঝোলানো ছিল দড়িতে, গামছাটা পড়ে গেল, আমি সেটাও লক্ষ্য করেছি। এবার কিন্তু আমি কোনোভাবে নড়তে পারছি না। তখন হঠাৎ করে আমি হনুমান চালিসা পড়া স্টার্ট করেছি। হনুমান চালিসা যে পড়া স্টার্ট করেছি, মানে ওরকম ভয়ের মধ্যে পড়তে 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 হঠাৎ করে আমি যেরকম ভাবে ভেবেছিলাম ঠিক ঘুরে উল্টো পাশে আমার রুমমেটের ঘরে দৌড় মারে চলে যাবো, আমি ঠিক সেরকম ভাবেই আমার রুমমেটের ঘরে চলে গেছি। এবার চলে গিয়ে দেখছি আমার রুমমেটরা ঘুমোচ্ছে, আমি ভাবলাম ডাকবো না, একটু বসি তারপরে ডাকছি ভেবে আমি আমার মানে রুমমেটের ঘরে বসলাম। বসার পরে ভাবলাম যে ডাকবো, থাক না ডেকে আমি একটু আবার আমার রুমটার মধ্যে হালকা করে ঢুকিয়েও নিচে মাথা বার করে আমি জানালাটা দিয়ে দেখলাম যে কেউ নেই। কিছুক্ষণ দেখার পরে যখন দেখেছি কেউ নেই, দৌড়ে আমি গিয়ে আমার ঘরের লাইটটা জ্বালালাম। এবার লাইটটা যেই জ্বালিয়েছি, জানার পরে চারিদিক দেখছি হেন তেন, তখন হঠাৎ করে আমার কেন জানি না মনে হলো যে পুরোপুরি স্বপ্ন দেখেছি, স্বপ্নের মধ্যে ভয় পেয়েছি, পুরোপুরি আমার এই কথাটা মনে পড়লো। তো এই কথা ভেবে হালকা ভয় মনের মধ্যে কাজ করছে, তো আমি গিয়ে ভাবলাম যে না ঘুমিয়ে যাই, লাইটটা অফ করে জানলাটা বন্ধ করে দিই। এবার আমি গিয়ে জানলাটা বাইরে হাত বার করে জানলাটা বন্ধ করলাম। আবার এটাও মনের মধ্যে ভয় ভয় কাজ করছে যে জানলাটা বন্ধ করার জন্য বাইরে হাত বাড়াবো, কেউ যদি হাত ধরে, যেহেতু হালকা ভয় পাচ্ছি। তো আমি জানলাটা বন্ধ করলাম, বন্ধ করার পরে আমি নিজের মনে মনে হাসছি যে ফালতু ভয় পেয়ে গেলাম, স্বপ্ন কিরকম স্বপ্ন দেখলাম, যে স্বপ্নের ভেতরে স্বপ্ন, এইসব কথা ভেবে আমি হাসছি। ভাবতে ভাবতে আমি ভাবলাম যে লাইটটা অফ করে শুই। এবার যেই আমি লাইটটা অফ করতে গেছি, দেখছি নিচের মধ্যে ওই গামছাটা আমার পড়ে আছে, যেটা আমি স্বপ্নের মধ্যে যখন আমি ঘুরতে পারছিলাম না, দেখেছিলাম যে হাওয়ার মধ্যে সে গামছাটা পড়ে গেল, তখন আমি বুঝতে পারলাম যে এগুলো একটাও স্বপ্ন ছিল না। যদি স্বপ্ন হতো তাহলে আমি বুঝতে পারতাম না যে আমার গামছাটা পড়েছে, যেটা দেখেছিলাম ঠিক তখনই ওটা দেখলাম গামছাটা পড়ে আছে। এটাই হলো আমার ঘটনা রাসেল ভাই। এবং তারপর থেকে আমি এখন প্রচন্ড ভীতু, রাতে ঘরে একা থাকতে পারি না, লাইট অফ করে ঘুমাই না, লাইট জ্বালিয়ে শুই। মানে ওই একটা ঘটনা আমাকে এখন লাইফে অনেকটাই ভীতু করে দিয়েছে, এবং এটার প্রতি মানে এই আত্মা বলুন, ভূত বলুন, জিন বলুন, এইসবের প্রতি আমার বিশ্বাসটা অনেক গাঢ় করে দিয়েছে। নমস্কার রাসেল ভাই। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো লিসেনার্স, আমার নাম মেহেদি হাসান হৃদয়, চট্টগ্রাম থেকে এসেছি আমি। জি, আমি এটাই বলতে চাচ্ছিলাম, মেহেদি হাসান হৃদয় চট্টগ্রাম থেকে এসেছেন এবং অনেক কষ্ট করে এত দূর থেকে তিনি এসেছেন ঢাকায়। তিনি আছেন রিলেটিভের বাসায় এবং সেখান থেকে তিনি আমাদের এখানে অংশ নিয়েছেন, এবং থ্যাংক ইউ ভেরি মাচ যে এত কষ্ট করে এত দূর থেকে
এখানে এসছে। কত ঘন্টা লেগেছে আপনাদের আপনার আসতে? আমাদের 9 ঘন্টার মতো লেগেছে চট্টগ্রামে পৌঁছানোর জন্য। ঢাকায় পৌঁছানোর জন্য? সরি, ঢাকা পৌঁছানোর জন্য। আচ্ছা, চলে যাই আপনার ঘটনায়। রাসেল ভাই, একটু আমার ঘটনা যাওয়ার আগে আমার ফ্রেন্ড আকিব যে আমার সাথে এসেছে তাকে যে অনেক আপনাকে ঢাকায় রেখেছেন এবং আপনাকে নিয়ে এসেছেন, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আকিব। আচ্ছা, আমরা চলে যাই ঘটনায়। যে ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে আমার বড় বোনের সাথে। জি। আমরা 4 ভাই বোন এবং আমার একমাত্র বোন যে বড়, তার সাথে ঘটনাটা শুরুটা হচ্ছে তার বয়স যখন 3 বছর কি 4 বছর, সে সময় সে বয়স 3 থেকে 4 বছর ছিল, তার হঠাৎ মাঝে মাঝে জ্বর আসতো এবং ঘুমের মধ্যে ঘুম ভেঙে যেত ভয়ে, এবং যে স্বাভাবিকই সে অনেক কান্না করতো ঘুম থেকে উঠে, অথবা যখন জ্বরটা সহজে যেত না। আমার আম্মু সেটার প্রতিকার হিসাবে ডাক্তার দেখাতো এবং মেডিসিন যেটা ইউজ করতো, কিন্তু মেডিসিনে সেসব কোনো কাজ হতো না। সেই মেডিসিনের কাজ না হওয়ার পরে এক সময় আমার আম্মু সেই প্রতিকারের জন্য একটি হুজুরের কাছে যায় এবং হুজুরটি বলে যে এটা খুব সহজে প্রতিকার করা যাবে না, এটা অনেক বড় একটা প্রসিডিউর হতে পারে, কিন্তু বর্তমান সময়ে একটি যাতে এটা ধরা বাঁধা রাখা যায়, ভালো থাকে কিছুদিনের জন্য, সেজন্য কিছু তাবিজ এবং পানি পড়ার। আমি একটু থামাই আপনাকে। আপনি যেটা বলছেন আপনার নিজের বোনের ঘটনা, রাইট? জি। কারণ আমি আরো একবার আপনাদের মনে করে দিতে চাই, এটা ওনার নিজের বোনের ঘটনা, এবং এই যে আমরা অনেক কিছু বিশ্বাস করতে চাই না, ওনার পরিবারে ঘটেছে এই ঘটনাটি, এবং এই ঘটনাগুলো শুধুমাত্র মুভিতেই দেখা যায়, বাট ওনার নিজের বোনের ঘটনা শুনি আমরা তারপরে কি হয়েছিল। তারপর হুজুর থেকে তাবিজ আর পানি পড়ার পরে কিছুদিন ভালো থাকে, কিন্তু কয়েকদিন পরে আবার সে একই সমস্যা, তার জ্বর আসে এবং ঘুমের মধ্যে ভয় পেয়ে উঠে যায়। তারপরে সেটার ভালো মতো একটি প্রতিকারের জন্য হুজুরের কাছে যাওয়া হয় এবং হুজুর বলে যে এটার প্রতিকারের জন্য তাকে যারা সমস্যা করছে তাদের সাথে আমার কথা বলতে হবে। সেজন্য তারা কি করে, আমার আপুর সাথে যে যারা আছে তাদেরকে হাজির করা হয়, যেটা বলে সেটা করছে। হাজির করার পরে তারা যেটা হুজুরটা যেটা জিজ্ঞেস করছে যাকে, যে তারা কিভাবে আসছে, কেন আসছে এবং কেন এই এত ছোট মেয়েকে ডিস্টার্ব করতেছে, এটা যখন তাদের জিজ্ঞেস করা হয় তখন তাদের থেকে জানা যায় যে তারা আমার বোনের বয়স যখন 3 দিন, তার মানে আতুর ঘরের মধ্যে তাদেরকে দেখে এবং তাদের পছন্দ হয় এবং সেজন্য তাদের লাইক করে, আমার আপুকে লাইক করে এবং তাদের দেশে নিয়ে যাবে। সেজন্য তারা বারবার চেষ্টা করে যেন যে কোনো ভাবে আমাদের দেশে তাকে নিয়ে যাওয়া যায়। ওকে। সেজন্য তখন হুজুর অনেক রিকোয়েস্টের মাধ্যমে তাদেরকে বলে যে এত ছোট মেয়ে এবং তাদের একমাত্র মেয়ে, তাকে যদি আপনারা নিয়ে যান তাদের অনেক সমস্যা হবে এবং তাদের অনেক দুঃখ হবে। সেজন্য তাদের রিকোয়েস্টের আমার সেই হুজুরটার রিকোয়েস্টের উপরে তারা ছেড়ে চলে যায়, কিন্তু তারা বলে দিয়ে যায় যে আমার বোনের বয়স যখন 13 বছর হবে তখন তারা তাদেরকে আমার বোনকে নিয়ে যাবে। এটা বলে রাখা ভালো যে আমার বোনের সাথে 7টা জিন ছিল এবং 7টা জিনই হচ্ছে যে নিজেরা ভাই ভাই, এবং তারা সবাই আমার বোনকে পছন্দ করছে এবং তাকে নিয়েই যাবে। আচ্ছা। তখন থেকে কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যা শুরু হয় মেইনলি 13 বছর বয়স পূর্ণ হওয়ার পরে। 13 বছর বয়স পূর্ণ হওয়ার 15 কি 17 দিন পরে আমার বোনের যে এটা দেখা যায় যে ফার্স্ট অফ অল লোকেশনটা বলে রাখি যেখানে হয়েছে, এটা যশোর সিটি কলেজের পেছনে, বড় পেছনে একদম একটি বড় 10 কাঠার মতো জায়গা আছে, চারদিকে দেয়াল দিয়ে ঘেরা এবং সামনে একটি বড় গেট। এটা আপনাদেরই জায়গা? না, আমাদের না, আমরা ওখানে ভাড়া থাকতাম। আচ্ছা, ওকে। সেখানে মাত্র আমাদেরই বাসাটা ছিল এবং সামনে এরিয়াটা সম্পূর্ণ খালি ছিল, সেখানে বিভিন্ন গাছপালা ছিল। যে ঘরটাতে ঘটেছে সেটা ছিল সামনে একটি ছোট বারান্দা এবং ভিতরে একটি হল রুমের মতো, যে এক পাশে একটি খাদ্য, আরেক পাশে একটি খাদ্য এবং মধ্যখানে সম্পূর্ণ জায়গাটা খালি। আচ্ছা। যেদিন ঘটনাটা ঘটে সেদিন আমার আপু ঠিক মধ্যখানে একটি বিছানা পেতে পড়তেছিলেন এবং আমরা 2-3 ভাই 2 পাশে ছিলাম। এখন আমরা হঠাৎ করে দেখতে থাকি যে আমার বোনের যে বিছানাটা যেখানে উপর বসে পড়তেছে সেটা আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে। আচ্ছা। সেটা সে সময় আমার বয়স ছিল
3.5 বছরের মতো, এবং আমার মেজো ভাইয়ের বয়স আপনার কিছু মনে আছে ওই সময়ের কথা দুই একটু মানে? জি, আমার হালকা হালকা মনে আছে যে আমার কিভাবে ওটা হচ্ছে, অথবা মানুষের যে ভয়টা যে পাচ্ছে সেটা আমার হালকা হালকা মনে আছে। আচ্ছা, আর বাকিটা আমার আম্মু থেকে আপনার শোনা। আম্মুর কাছ থেকে শুনেছেন। আচ্ছা, তারপর হ্যাঁ। কি হলো? তারপর ওটা দেখার পরে আমি যেহেতু ছোট ছিলাম, সেহেতু আমরা একটা ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠি। চিৎকার দেওয়ার কারণে আশেপাশে যে আন্টিরা ছিল, প্রতিবেশীরা ছিল, তাদের মধ্যে থেকে একজন প্রথমে আসে, এবং তিনি যখন আসে তখন অলরেডি আমার আপুকে প্রায় 4 থেকে 5 ফুট উপরে তারা তুলে ফেলেছে পাটি সহ। কিন্তু আমার আপুর সেই সেন্সটা নেই যে সে উপরে আছে নাকি নিচে আছে, আচ্ছা, সে পড়তে আছে তার মতো। সে আন্টিরা এটা দেখার পরে অনেক দোয়া দরুদ পড়ে এবং তাকে নিচে টানার চেষ্টা করে, কিন্তু তার পক্ষে সম্ভব হয় না। তারপর তিনি আরো যখন একটু চিল্লাচিল্লি করে তখন আশেপাশে আরো কয়েকজন আন্টিরা চলে আসে। রাসেল ভাই বলে, আমার একটু বলা ভুল হয়েছে যে আমার আম্মু সে সময় প্রতিবেশী বাসা ছিল এবং আমার আব্বু নিজের কাজে ছিল। এখন যখন আশেপাশে প্রতিবেশী আরো জন আসছে তখন বাড়ির মধ্যে অনেকটাই শোরগোল শুরু হয়ে গেছে। এটার মধ্যে আমার মেজো ভাইকে পাঠানো হয় তাকে, আমার আম্মুকে আনার জন্য। ততক্ষণে চলে আসে, কিন্তু আমার আম্মু যে এসে দেখে যে আমার আপু সেই উপরে আছে এবং তাকে কোনো মতে নামানো যাচ্ছে না। অনেক সময় চেষ্টা করা হয়েছে নিচের দিকে নামানো, কিন্তু হয় নাই। এখন যারা আমার আপুকে নিয়ে যেতে চাচ্ছিল উপরে, সেটা 3 থাকার কারণে তারা নিয়ে যেতে পারেনি। বারবার চেষ্টা করছে কিন্তু নিয়ে যেতে পারেনি। লাস্ট পর্যন্ত আমার আপুকে উপর থেকে এক করে ফেলে দিয়ে তারা চলে যায়। কিন্তু চলে যাওয়ার আগে তারা আমার আপুর একটা বড় ধরনের ক্ষতি করে দিতে চায়। ক্ষতিটা এমন করে দিয়েছে, তারা আমার আপুর ঘাড়টাকে সম্পূর্ণভাবে পিছনে না, যতটুকু সম্ভব একজন মানুষের পক্ষে ঘাড়টাকে পিছনে দেওয়া সেটা করে দিয়ে যায়, এবং বেঁকে যায় ঘাড়টা। ঘাড়টা পিছন দিকে বেঁকে যায় যতটুকু সম্ভব। আচ্ছা, এবং তার জিভটাকে বাইরের দিকে বের করে উপরে আর নিচের দাঁত দিয়ে চাপ দিয়ে, যেভাবে বলে যে জিভে চাপ দেওয়া, এরকম ভাবে বের হয়ে যায়। তারপরে যেটা সম্পূর্ণভাবে বলতে গেলে যে হিন্দুদের কালী মন্দিরে কালীর মূর্তির মধ্যে যেটা দেওয়া থাকে যে কালীর জিভটা সম্পূর্ণ বের করা এবং দাঁত দিয়ে চাপ দেওয়া, সেটা। তারপরে এটা যখন হয় তার মধ্যে আমার আব্বুও চলে আসে, এবং আসার পরে এই ঘটনা দেখার পরে তারা কি করে, খুব তাড়াতাড়ি একজন বড় হুজুরের কাছে যায়, এবং হুজুর আমার ফার্স্ট টাইম আমার আপুকে দেখে এই কাজটা করতে মানা করে দেয়, কারণ সে বুঝতে পারে যে কাজটা এসেছে তার কাছে, সেই কাজটা তার পক্ষে করা সম্ভব, কিন্তু তারও অনেক ক্ষতি হতে পারে। রাইট, সেজন্য ফার্স্ট টাইম তিনি মানা করে দেয়। তিনি অমত দিয়েছিলেন। তারপরে কিন্তু আমার আম্মুর কান্নায় দেখে এবং তার দুঃখ দেখে শেষ পর্যন্ত তিনি রাজি হয়, এবং তিনি বলে যে এটার জন্য কোনো ক্ষতি হলে কিন্তু আমি দায়ী না। আচ্ছা, সেজন্য তারপরে তিনি একটা প্রসিডিউর করে যে তাকে, আমার আপুকে গোসল করানো হয় পরা পানি দিয়ে। যে গোসলে যে 3টা আছে, যে 3 মগ পানি দিলে একটা নর্মালি গোসল হয়, যে 3 মগ পানি দেওয়ার পরে আমার আপুর স্বাভাবিক অবস্থা ফিরে যায়। সেটা পরে সেখান থেকে আমরা যখন নিয়ে আসে, তখন অন দা ওয়েতে রিক্সা করে আসতেছিল। অন দা ওয়েতে তারা যখন আসতেছে, রিক্সাটা বারবার মনে হচ্ছে যে উল্টে যাবে অথবা পড়ে যাবে একদিকে কাত হয়ে। সেটা দেখে রিক্সাওয়ালা ভয় পেয়ে যায়, এবং রিক্সাওয়ালা আমার আপুকে এবং আমার আম্মু আব্বুকে রেখে চলে যায়। তখন যখন আবার বাসার দিকে ফেরত যাবে, ঠিক সেই সময় আবার সে আগের পজিশনে দিয়ে যায় তারা, যে ঘাড় পিছনে এবং জিভ সামনে, জিভ বের করা। তারপরে সাথে সাথে সে আবার হুজুরের কাছে যাওয়া হয়। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর যখন বুঝে যে এটা খুব সহজে যাবে না, সেজন্য তিনি কি করে, আগে আমার বোনকে ঠিক করে একবার গোসল করানো হয়, এবং তারপরে তিনি এইটা করে যে 7 জন আসে আমার বোনের সাথে, তাদেরকে বোতলবন্দি করার চেষ্টাটা করে, এবং বোতলবন্দি করার চেষ্টাতে 6 জনকে বোতলবন্দি করতে পারে এবং একজনকে করতে পারে না। ছোট যে ছিল সবচেয়ে, তাকে করতে পারে না। এবং তার সাথে যেসব জিন থাকে সাহায্যের জন্য, তাদেরকে দ্বারা সে বোতলটাকে এমন দূরে পাঠানো হয় যাতে কখনো ফিরে না আসতে পারে। ঘটনা এখানে শেষ হয়ে যেতে পারতো, কিন্তু ঘটনা শেষ হয়নি। আমার বোনের সাথে তারপরে হয়নি কিছু, কিন্তু আমার বোনের বিয়ে ঠিক 6 মাস আগে যখন বিয়েটা ঠিক হয়,
তখন থেকে ঘটনা শুরু হয়। সেই যে ছোটরা যে ছাড়া পেয়ে গিয়েছিল, সে কি করে আমার বোনকে বারবার প্রজেস করে এবং তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং এমনও হয় যে তার মধ্যে এসে বিভিন্ন ধরনের অন্যরকম ভাবে কথাবার্তা বলা এবং বারবার চেষ্টা করা হয় আর কি, সেরকম ধরনের হ্যাঁ। ব্যাপারগুলো ঘটে, কিন্তু তেমন কোনো বড় কিছু হয় নাই। না, বড় কিছু হয়তো যদি সেই সময় আমার আপুকে ঠিক না করা যেত। কিন্তু ঠিক করা গিয়েছিল, সেজন্য আমার আপু এখনো জীবিত আছে। আচ্ছা, তারপরে বিয়ে হয়েছিল আপনার? হ্যাঁ, বিয়ে হয়েছিল, এবং বিয়ের পরে থেকে আরো বেশি সমস্যা শুরু করে, কারণ তাদের ইচ্ছা ছিল যে তাদের দেশে নিয়ে যাবে, তার অন্য একজনের সাথে বিয়ে হয়ে গেছে, সেজন্য তারা বারবার প্রজেস করতো। এবং বারবার প্রজেস করার মাধ্যমটা ছিল যারা, সেটা হচ্ছে যে তারা একটা ফল আমার বোনকে খাইয়েছিল, যেটা ঘুমের মধ্যে খাওয়ানো বলে, সেটা খাইয়েছিল। এবং এটা আমার বোনের থেকে যখন প্রজেস্ট অবস্থায় আমরা জানতে পারছি তার থেকে। ওইটার ফলে যখন তখন ইচ্ছা ওই জিনটা আমার বোনকে প্রজেস করতে পারতো এবং তাকে যে কোনো কাজ করাতে পারতো। যে কোনো কাজ করাতে পারতো? যে কোনো কাজ মানে কি, তার মানে ফ্যামিলি একজন বড় মানুষ, তাকে সবসময় আমার আপু রেসপেক্ট করে, এখন সেই রেসপেক্ট না আসে না, তাকে বিভিন্ন ধরনের গালি দেওয়া, মুড পাল্টায় যায়, মুড পাল্টে যায়, সেটা সম্পূর্ণ অন্য একটা পার্সোনালিটি চলে আসে তার মধ্যে। আচ্ছা, এবং অনেক অনেক অন্যরকম ভয়েসও কথা বলেন মাঝে? অন্যরকম ভয়েস না, এটা তার ভয়েসটা সেমই থাকে, শুধু একটু কণ্ঠস্বরটা একটু চেপে কথা বলা যেটা আছে, এটা হতো। কিন্তু এই ব্যাপারটা হচ্ছে আপনাদের ফ্যামিলির সবাই দেখেছে যে ওনার ঘাটটা বেশ খানিকটা বেঁকে গেছিল যখন প্রথমবার অ্যাটাক করে, এবং ওই সময় ওই ভয়ঙ্কর মুহূর্তে আপনার বোনকে সুস্থ করা গিয়েছিল বলেই এখনো তিনি বেঁচে আছেন বলে আপনারা মনে করছেন, এবং এখন তিনি সুস্থ আছেন। জি, আলহামদুলিল্লাহ। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আমি জিয়াদুল ইসলাম রাজু, আমি ধানমন্ডি 27 থেকে এসেছি। আর অ্যাকচুয়ালি আমার সাথে যে বড় ভাই আসছে মোহাম্মদ আলমগীর, তাকেও রিয়েলি থ্যাঙ্কস। আমরা ঘটনায় যাই। আমরা এই জন্য একজন বললে তখন সবাই বলেন বলে আমরা প্লিজ আমরা ঘটনায় যাই। অ্যাকচুয়ালি আমার যে ঘটনাটি ঘটেছে এটা আমার গ্রামের বাড়ি, চাঁদপুর বাবুরহাট উত্তর মশাদি গ্রামে। তো আমরা 3 ভাই। তো আমার যিনি বড় ভাই তিনি মাছ ধরতে অ্যাকচুয়ালি অনেক লাইক করেন। তো আমরা প্রায় সময় আমরা 2 ভাই মিলে মাছ ধরতে যেতাম। তো প্রতিদিনের মধ্যেই আমার ভাই আমাকে বলে যে চল আজকে আমরা মাছ ধরতে যাই। তো আমি বলি যে ভাইয়া ডিনার করে তারপরে সাথে যাই। আচ্ছা ওকে। তো ডিনার করে তো রেস্ট নিয়ে তারপর বের হলাম মাছ ধরার উদ্দেশ্যে। তো যাওয়ার পর তখন ডিনার করে রেস্ট নেওয়ার পর তখন প্রায় কি 12:30 বা 1:45 বেজে গেছে। তো আমার একটা কথা বলতে গিয়ে যেন আমার এলাকায় মানে অনেক পরিমাণ বিল আছে। তো আমরা একটা বিলে যাই মাছ ধরার জন্য। তো অ্যাকচুয়ালি ওই দিনে ওই বিলটাতে আমরা আসলে অনেক ভালো মাছ পাচ্ছি। তো আমরা মাছ ধরতেছি। তো মাছ ধরতে ধরতে তো আমরা অ্যাকচুয়ালি যে বিলে যাই মাছ ধরতে, ওই বিলের দক্ষিণাংশে একটা পুরনো হিন্দু বাড়ি আছে। তো অবশ্য এই হিন্দু বাড়িটা এখন পরিত্যক্ত আছে। তো ওই হিন্দু বাড়িতে মানে রাত্রে তো দূরের কথা, দিনের বেলাও মানুষ কোনো সচরাচর চলাফেরা করে না। তো আমরা মাছ ধরতে ওই প্রায় হিন্দু বাড়ির কাছাকাছি চলে যাই। তো আসলে আমাদের ওই সিজনটা ছিল বর্ষাকাল, একটা সিজন ছিল। তো বর্ষাকাল বলতে মোটামুটি সব দিকে পানি। তো যখন ওই বাড়িটার একটা পিছনে একটা কূপের মতো ছিল। তো ওই কূপের মতো ছিল, আর ওই কূপের পাশেই মানে একটা বিশাল জঙ্গল ছিল। তো আমরা মাছ ধরতে ভালো, আসলে ওই বর্ষাকাল এই জঙ্গলগুলো বলতে ওগুলাতে একটু মাছ বেশি পাওয়া যায়। তো আমরা কি করি আস্তে আস্তে এই জঙ্গলের ভিতরে ঢুকি মাছ ধরার উদ্দেশ্যে। তো জঙ্গলে ঢুকতে ঢুকতে ভিতরে আরো গহীনে গেলাম। এখন মানে আসলে বর্ষাকাল আর বৃষ্টির সিজন, আকাশ মেঘলা, এভাবেও মানে এত কালো ড্রাক অন্ধকার। তো তাই বলে আমরা মাছ ধরতেছি। তো অনেক ভিতরে যখন গেছি একদম নিস্তব্ধতার সময়। তো নিস্তব্ধতার সময়টার মধ্যে তখন অ্যাকচুয়ালি আমার ভাই আমার সামনে আর আমি আমার ভাইয়ের পিছনে। তো পিছনটা আমি হাঁটতেছি। তো হঠাৎ করে মানে এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে কোথায় থেকে জানো মানে কেমন একটা গুচ্ছ একটা আওয়াজ শুনতে পেলাম আমি। তো তখন আওয়াজ শুনতে পেলে তো তখন আমার কানে যখন আওয়াজটা আসে, তো তখন আমি একটু ভালো মতো লক্ষ্য করি যে আসলে আওয়াজ কোন দিক থেকে আসে। তো আস্তে আস্তে দেখতেছি আওয়াজের মানে সাউন্ডলিটা আরো বেরিয়ে আসতেছে। তো আমি এক পর্যায়ে নজর করে দেখি যে আওয়াজটা করছে অ্যাকচুয়ালি আমার পিছনে একটি বিড়াল, তাও একদম আমার কাছাকাছি এসে পড়েছে। তো তা দেখে আমি হঠাৎ মানে শিউরে উঠি
যে আমার এটা এত কাছে। তো তারপরও আমি মানে খুব ভয় পেয়ে উঠি। তো আমার মধ্যে যখন এতটা ভয় কাজ করে যে আমি আমার ভাইকে যে বলবো বা ঢাক দিব, তাকে বলবো যে বিড়ালটি কোথায় বা কি এটা, তো ওই সাহসটা তখন আর আমার মধ্যে নেই। আর অ্যাকচুয়ালি আমি খুব ভীতুত এই কারণে। তো আমরা যখন বিড়ালটা যখন তার মতো করে আরো সাউন্ডলি ভাবে ডাকতেছে, তো অনেকক্ষণ ডাকার পর তো আমার ভাই অবশ্য তার নজরে পড়ে যে এটা বিড়াল ডাকতেছে, তো সে শুনতে পান। তো তিনি আসে কি করেন, বিড়ালটিকে পা দিয়ে ছুরি মেরেন। তো ছুরি মারলে বিড়ালটি দেখলাম যে ডাকতে ডাকতে বিড়ালটি পালিয়ে গেল। তো পালিয়ে যাওয়ার পর তখন আমার মধ্যে আর ওই ভয়টা কাজ করে না। তো কাজ করে আর তো আমরা আরো হাঁটতেছি। তো এক পর্যায়ে আমরা আরো ভিতরে আরো গহীনে চলে যাই। তো চলে যাওয়ার পর হঠাৎ কোথা থেকে জানি কেমন একটা মৃদু একদম ঠান্ডা হাসির আওয়াজ আসতেছে। তো হাসির আওয়াজ আসতে পড়ছে। এখন আমার ভাই কি বুঝতে পারছে আমি আসলে তা বুঝি না। তো আসার পর আমার ভাই কিছু না বলে হাসির আওয়াজটা আস্তে আস্তে সাউন্ডটা বাড়তেছে হাসির আওয়াজে। তো আমার ভাই বলে যে চল আমাদের আজকে মাছ ধরতে হবে না, আমরা চলে যাই, আমরা বাড়িতে ফিরে যাই। তো আমি আর আমার ভাই বাড়ির দিকে রওনা করলাম। তো রওনা করলাম যখন আমরা বাগান থেকে, অবশ্য আমাদের কোনো বাধা প্রদান হয় না বের হওয়ার সময়। তো আমরা যখন বের হয়ে আসা পড়ি, তো বের হয়ে আসার পর যখন আমরা আবার ওই বিলে প্রবেশ করি, মানে জঙ্গল থেকে বেরিয়ে আসি, তখন আমরা ভালো মতো আসি। তো বিল থেকে প্রায় যখন উঠে আসবো, তখন ওই পর্যায়ের মধ্যে হঠাৎ করে কোথা থেকে জানি মানে এত একটা মায়াবী সুরে, মানে একটা মেয়ে কণ্ঠ এত মায়াবী সুর মানে কান্না করতেছে যে তা শুনে আমরা যে সামনে একটা পা দেব, মানে ওই শক্তিটা এখন আমাদের মধ্যে কাজ করতেছে না। যে মানে এত নিশিরাত্রি আর এত মায়াবী কণ্ঠে কিভাবে সে কান্না করবো। তো কিভাবে কান্না করবো, তো এক পর্যায়ে আমরা দাঁড়িয়ে যাই। তো দাঁড়িয়ে এখন চারদিকে তাকাই, তো এখন কোথা দেখতে পাচ্ছি না। হঠাৎ আমাদের ওখানে মানে আমাদের গ্রামের ভাষায় কড়ি গাছ বলে, তো বিশাল একটা গাছ আছে। তো এক পর্যায়ে গাছের তাকে লক্ষ্য করে দেখি অবশ্য মানুষ আকৃতি, বাট মানুষ এত হাইট হতে পারে তা জানা নাই। তো মানে হাইট আছে অনেক ভালো, লম্বা, আর পুরো সাদা ড্রেস, সাদা একটা কাপড় পরা, আর তার চুলগুলো হোয়াইট, আর চুলগুলা মানে এত করে গাছের ডাল থেকে আর মাটি থেকে প্রায় অর্ধেকাংশ এত লম্বা চুলগুলা নিচ দিকে ছেড়ে দিয়ে সে কান্না করতেছে। তো আমরা তাকে তার দেখতেছি, আর আমি হয়তো এক পর্যায়ে কাঁপতেছি, আর আমার ভাইকে আমি ধরে রাখছি। তো ধরে রাখার পর তো ও মানে ওর দিকে তাকিয়েছে, আর ও বিভিন্ন ভঙ্গিমা করে আমাদেরকে দেখাইতেছে আর কাঁদতেছে। তো কাঁদতেছে, তো আমার ভাইকে আমি ধরে, ভাই আমার হাতটা ধরে, তো ভাই আমার হেঁটে নিয়ে আসতো। ভিলের রাস্তা তো অ্যাকচুয়ালি পাশে কোনো মানে অন্য কোনো রাস্তা নাই যে অন্য কোনো ওই দিক দিয়ে আমরা চলে গেলাম, তো এই দিক দিয়ে যেতে হবে। তো আমার ভাইকে হলো আমার হাতটা ধরে, তো আমার ভাই সাহস আছে এটা বলতে হয়, কারণ তুমি এই পরিস্থিতির মধ্যে দিও মানে আমার হাতটা ধরে সে চলে যায়। তো চলে যাওয়ার পর এখন ওই গাছটা নিচে আসছি, আর ও আমাদের গায়ে শিশি করে দেয়। তাও আমরা ব্যাপারটা নর্মালি ভাবে নিই। তো আমরা চলে যাই। তো চলে যাওয়ার পর তো আমাদের বাড়িতে কিছু দূরে বাড়িতে প্রবেশ করার যে রাস্তাটা ছিল, অ্যাকচুয়ালি ওই রাস্তাটা মানে লম্বা একটা রাস্তা। তো আমাদের ভাইটা তো অনেক পুরনো বাড়ি ছিল। তো বাড়িটার এক পাশে তো বিশাল মানে একটা কবরস্থান ছিল। তো ও কবরস্থান আছে বলে মানে কবরস্থানের পাশে বিভিন্ন বাঁশের ঝাড়, তারপর বিভিন্ন জঙ্গল, তো বিভিন্ন জঙ্গল আছে। তো এই জঙ্গল আসার পর তো অ্যাকচুয়ালি ওই জায়গাটা মানে এত অন্ধকার। ওইখানে কি হলো এটা বলেন। হ্যাঁ, ওখানে কি হলো, ওখানে চারদিকে এত অন্ধকার। তো হঠাৎ করে আমরা কিছুটা যাওয়ার পর হঠাৎ আমাদের রাস্তা মানে সব আর কিছু দেখতে পাচ্ছি না, মানে এত ডার্ক অন্ধকার হয়ে গেল। তো কিচ্ছু দেখতে পাচ্ছি না, অন্ধকার হয়ে যাওয়ার পর এখন মানে তারপরে কি হলো, হ্যাঁ তারপরে এখন মানে পাশের গাছগুলোর থেকে কেমন হাওয়া বসতে আছে। তো হাওয়া আসার পর এখন হাওয়াটা আস্তে আস্তে, বাট আমাদের সামনে কিছু হচ্ছে না, সবগুলো আমার পিছনের গাছগুলাতে। তো পিছনের গাছে হাওয়া আসার পর এখন গাছগুলা এত মানে চুরমার করে দিতেছে, কেমন মানে ঝড় উঠলো গাছে, এটা বুঝতে পারলাম। তারপরে ভাইয়া তারপরে বলে। তো এভাবে ঝড় উঠার পর তারপর আমরা কি করলাম, তারপরে আমার ভাইয়ের এক পর্যায়ে তখন আমার ভাই কি মানে জানি না কেন বললো যে আমাকে বলতেছে যে তুই পিছনে তাকাইস না, সোজা হাঁটতে থাক। তো আমি এক পর্যায়ে আসা পড়ি। তো হাঁটতে যখন এক পর্যায়ে আমরা বাড়িতে বসে যাই, তো বাড়িতে বসে যাওয়ার আমার ভাই, তো আমরা দুই ভাই হতাশ ফলে আমরা যার রুমের মতো গিয়ে শুয়ে পড়লাম। তো আমার ভাবি দরজা খুললো। তো ভাবি দরজা খুলে তো আমরা ভাবির কাছে ব্যাগটা দিয়ে তো আমরা নিজে যার মতো শুয়ে যাই, আর ভয়ে আমরা কারো কাছে এটা ডিসকাস করতে পারি না। তো আমার ভাবি কি করে, ওই বাইরের লাইট জ্বালিয়ে সে বাইরে মাছগুলা কাটতে বসে। তো কাটতে বসার তো হঠাৎ তার মাছ কাটার পাশে কোথায় থেকে যেন একটা বিড়াল এসে তার নিজের মতো করে ডাকছে।
তো ডাকছে আর অ্যাকচুয়ালি ওই বিড়ালটা ডাকছে আর তো আমার ভাবির মধ্যে তো নার্ভাস ছিল না, তো ভাবি 2-3 বার বিড়ালটাকে তাড়িয়ে দেয়। তো তারপরে বিড়ালটি আসে, বারবার আসতেছে বিড়ালটি। তো বিড়ালটি আসার পর এক পর্যায়ে ওই বিড়ালটিকে ভাবির কাছে একটা ঢিলা ছিল, তো ওই ঢিলাটা ছুরি মারে, তো বিড়ালটি নাকি চলে যায়। তারপর ভাবি ওই মাছগুলা আমাদের পুকুর পাড়ে কাটতে যায়, তো অ্যাকচুয়ালি ওই ভাবি পুকুর পাড়ে যাওয়ার পর ভাবি আর কিছু বলতে পারে না, তো আর কিছু বলতে পারে না। তো আমরা যখন ফজরের আজান দেয়, তো ফজরের আজান দেওয়ার পর আমার আম্মু আমার ভাইকে ঘুম থেকে জাগিয়ে দেখে যে ভাবি ঘরে নাই। তো ভাবি ঘরে নাই আর আপনার ভাবির সাথে কি সমস্যা হয়েছিল আসলে? আমাদের ভাবির সাথে আমার ভাবির দোষ কি ছিল জানি না, ভাবি অবশ্য ওইটা মনে হয় আমাদের মাছ খেতে চেয়েছিল। তো আমার ভাবি অ্যাকচুয়ালি আপনার ভাবির সাথে কি সমস্যা হয়েছিল? ভাবির সাথে সমস্যা হলো ভাবি বিড়ালটিকে তাড়িয়ে দিয়েছে, বিড়ালটিকে ইট ছুঁড়ে মারছে, বিড়ালটি গায়ে পড়ছে, তো বিড়ালটি পালিয়ে গেছে। সেটা আমরা শুনেছি, কিন্তু কি সমস্যা হয়েছিল? ভাবির সাথে সমস্যা হয়েছে। তারপর অ্যাকচুয়ালি ভাবিকে এবার যাওয়ার পর ভাবি সিনসেস অবস্থা আমরা ভাবিকে খুঁজে পাই। তো খুঁজে পাওয়ার ভাবিকে মানে তিনি হঠাৎ করে কেমন জানি আমাদের পরিবারের সাথে মাঝে মাঝে এত পরিমাণ বিহেভ করে, এত বাজে বিহেভ করে, আমরা কিছু বুঝতে পারি না।